রূপক, রূপক কোথায় চলে গেলে? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? কেন আমি তোমাকে দেখতে পাচ্ছি না? এই তো, হ্যাঁ? এই তো তোমার সামনে। কই, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। কি ব্যাপার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? নিশ্চয় স্বপ্নে করেছিলে। স্বপ্ন? কই না তো, আমি তো। তোমাকে আর কিছুই বলতে হবে না, আমি যা বুঝার বুঝে গেছি। কি বুঝেছো? তোমার মা আমাকে তোমাদের বাড়িতে দেখেছিল, সেটা তুমি জানতে না, তাই হঠাৎ আমাকে দেখে তুমি এমন আচরণ মা করছো। তোমাকে এই বাড়িতে কেন ডেকে পাঠিয়েছিল? সেটা তোমার মাই বলতে পারবেন। কিন্তু তোমাদের বাড়িতে আসার জন্য আমি অনেকদিন ধরে উসকুস করছিলাম। ফুসফুস করছিলে কেন? বাড়ি, আমি কাদের বাড়ি অতিথি হয়ে এসেছিলাম, যার সঙ্গে স্মৃতি চিহ্ন দিতে হবে না। এই পর্যন্ত এই শোনো, তোমাকে দিয়ে এই বাড়ির ছবি তুলে শুরু করি। না না, আমি নিজের ছবি তোলা পছন্দ করি। জানি নকল জিনিসের পর তোমার কোনো আকর্ষণ নেই। আমি তো নকল রাজপ্রাসাদে নকল রাজরানী হয়ে বেঁচে আছি। সবাই এইভাবে বেঁচে থাকে বন্দিতা, মনের মতন জীবন কেউ পায় না। তাই তো কবিগুরু বলেছেন, যাহা চাই তাহা ভুল করে চাই, আর যাহা পাই তাহা চাই না। জীবনটা কবিতা নয় রূপক, তাই মনটা মাঝে মাঝে বিদ্রোহী ওঠে। এই মেকি রাজকুমারীর কলস ছেড়ে শাসনের রাজপ্রাসাদ থেকে দূরে দূরে কোথাও পালিয়ে যায়। পালিয়ে গিয়ে বাঁচতে পারবে না বন্দিতা, এই স্বার্থপরতার ভান সব জায়গায় পাতা আছে। তাতে মনে করো না, মানুষের জীবনটা খুব ছোট্ট, যে কটা দিন বাঁচবো সব দুঃখ কষ্টকে ভুলে গিয়ে হাসি আনন্দে বেঁচে থাকবো। তুমি ঠিকই বলেছ রূপক, দুঃখ কষ্ট এমন একটা সাপ, সে যে কোনো না কোনো ভাবে সুখের ঘরে ঢুকবে। তাই জীবনকে বাঁচাতে হলে নাচে গানে সুরে দুঃখের সাপটাকে নাচাতেই হবে, তবে এই জীবনে পাওয়া যাবে ভীষণ মজা। ভীষণ মজা। আরে চলে কোথায় বন্দিতা? বন্দিতার মনটা তুমি ঘুরিয়ে দিতে পেরেছ রূপক। একদম চিন্তা করবেন না মিসেস সামন্ত, বন্দিতার আপনাদের বিরুদ্ধে একটা কথা বলবে না। ওকে আমি সবসময় হাসি আনন্দে মাতিয়ে রেখেছি। সে তো খুব ভালো কথা, তবে দাদার মুখে শুনলাম তুমি নাকি টাকা নিতে রাজি হওনি। টাকাচ্ছে আমার একটা দামি জিনিসের উপর নজর পড়েছে। টাকার চেয়ে দামি জিনিস, সেটা আবার কি? ধরুন, আমি যদি আপনার মেয়ে বন্দিতাকে চাই। বন্দিতাকে? কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই বাবা, তোমার মতো ফুলের জামাই হলে আমাদের আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যাই, বন্দিতাকে আমি সুখবরটা দিয়ে আসি। মাসিমা, মরে যাব? হবে না, সত্যি সত্যি মরে যাব। এ বাড়িতে আমার যে দম বন্ধ হয়ে আসছে গো। এখানে চরণী কাকা ছাড়া আমাকে কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। তবে আর একজন আছে, সেটা আমাকে ভীষণ ভালোবাসে, আমাকে আদর করে, সে হলো আমার ওই উকিল কাকা গো। আমার ওই উকিল কাকা, কিন্তু সে তো এখানে থাকে না। কই, সে তো আর এলো না, আমায় ভালোবাসলো না। সবাই স্বার্থপর, সবাই স্বার্থপর। সবাই বলছে আজ নাকি আমার 25 বছর পূরণ হয়ে গেছে গো, তাই আমি খুব সুখী, খুব সুখী, আমি সুখী, কত সুখী, আমি সুখী, কত সুখী, এমন সুখী হয়তো না। আমি সুখী, কত সুখী, আমি সুখী, কত সুখী।
এসেছি রে মা। তুমি এসেছো কাকা? দূর পাগলি, আজকের দিনে কেউ দুঃখের গান গায়? হয়তো তোর 25 বছর পূরণ হয়ে গেছে। এবার থেকে তুই সব কিছু ফিরে পাবি রে মা, সব কিছু ফিরে পাবি। কাকা কাঁদিস না রে, মুছিরে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। কাকা কাঁদিস না রে, মুছিরে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। কান্না হাসির খেলা, এই তো জীবন। আমার কাকা এসেছে গো, আমার কাকা এসেছে, আমার কাকা। জীবনে আঘাত সে তো আসবে আসবে, বুক ভরা বেদনায় হৃদয় তো ভাসবে। জীবনে আঘাত সে তো আসবে আসবে, বুক ভরা বেদনায় হৃদয় তো ভাসবে। আবার সুখের ছোঁয়া দিয়ে যাবে মন। কাকা কান্দিস না রে, মুছিরে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। কান্না হাসির খেলা, এই তো জীবন। কান্না হাসির খেলা, এই তো জীবন। উকিল কাকা, উকিল কাকা, উকিল কাকা! ওই কোথায় তোর উকিল কাকা? সে তো এখানে নেই। কিন্তু সে তো আমার সঙ্গে ছিল। ভুল দেখেছিস তুই, কারণ উকিল বাবু তোকে খুব ভালোবাসে তো, তাই ওর কথা ভাবতে গিয়ে তুই হয়তো ওকে দেখতে পেয়েছিলি। এসব ছাড় তো মা, চল চল মন্দিরে চল। না না না, আমি বাইরে যাব না, বাইরে যে ভীষণ ভয়। আরে ভয় কিসের রে মা, আমি তো তোর সঙ্গে আছি, দেখবি বাইরে গেলে মনটা খুব ভালো হয়ে যাবে। চল মা চল। একই চরণ, ওখানে কোথায় যাচ্ছ? আচ্ছা আমার মালিনী মা 25 বছরে পা দিয়েছে, তাই তো ওকে নিয়ে আমি মা কালীর মন্দিরে পুজো দিতে যাচ্ছি। কিন্তু বন্দিতা যে বলো তোমরা নাকি অনেক আগেই মন্দিরে পুজো দিতে চলে গেছো। কি করে যাব? আমার মালিনী মা তো বাড়ির বাইরে যেতে ভীষণ ভয় করছে। এই দেখো না, দেখো এখনো সে কেমন ভয় পাচ্ছে। তাহলে থাক, আজ আর বাড়ির বাইরে যেতে হবে না চরণ কাকা। কি বললে, কি বললে তুমি আমাকে চরণ কাকা? হ্যাঁ কাকা হ্যাঁ, এতদিন বাবার পিসির চাপে পড়ে আমি তোমাদের উপর অনেক অন্যায় অত্যাচার করেছি, তাই তো আজ আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাই। ছি দাদা বাবু, তুমি আমার পায়ে হাত দিও না। আজ যদি তোমার পায়ে হাত না দিই, তাহলে পরের জন্মেই নরকে আমার ঠাঁই হবে না। তাই আজ শুধু তোমার পায়ে নয়, আজ আমি মালিনীর পায়ে ধরেও ক্ষমা চাই। না! আমি কিছু করিনি গো, আমি কিছু করিনি। আমি বাইরে যাব না গো, বাইরে যাব না। আরে না না, তোমাকে বাইরে যেতে হবে না। তুমি বাইরে গেলে না, ওই মন্দিরের পেছনে আমার বাবার পিসি লুকিয়ে আছে। তোমাকে দিয়ে তোমার সমস্ত সম্পত্তির কাগজে জোর করে সই করিয়ে নেবে। এ তুমি কি বলছো দাদা বাবু? বিশ্বাস না হয় তুমি নিজের চোখে দেখে এসো। জানি তুমি বিশ্বাস করতে পারছো না, আর করবে বা কি করে? এতদিন তো আমার মুখ থেকে খারাপ কথাই শুনেছো, আজ হঠাৎ ভালো কথা বললেই যে কেউ সন্দেহ প্রকাশ করবে, আর তুমিও করছো, তাই না চরণ কাকা? না 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 মামা, বেশ, যেতে যখন চাইছো তখন মালিনীকে সঙ্গে করে নিয়ে যাও, আমি যাব না। তবে ফিরে এসে যেন শুনতে না হয় দাদা বাবু তোমার কথা না শুনে মালিনীর মস্ত বড় ক্ষতি হয়ে গেল। কিন্তু আমি যে মা কালীর কাছে মানত করেছি, আমার মালিনী মার 25 বছর পূরণ হলে ওকে নিয়ে আমি মা কালীর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো, আর আজ তো সেই দিন। তাই তাহলে তুমি একটা কাজ করো, তুমি একাই চলে যাও। একা? এখানে আমি আছি, রূপক বাবু আছে, বন্দিতা আছে, আমাদের সবার মাঝখানে ও খুব নিরাপদেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। মালিনী মা, তুই কি একা বাড়িতে থাকতে পারবি? আমি কোথাও যাব না। ঠিক আছে মা, ঠিক আছে, তোকে কোথাও যেতে হবে না, আমি তাড়াতাড়ি গিয়ে মন্দিরে পুজোটা দিয়ে আসি। দাদা বাবু, আমার মালিনী মা থাকলো, ওকে একটু দেখো কেমন। তুমি একদম চিন্তা করো না, একদম চিন্তা করো না। আজ আমার উপর ভগবান ভর করেছে, তুমি একদম চিন্তা করো না।
আজ আমি কাউকে অধর্ম করতে দেব না। তাহলে আমি আসি রে মা, দাদাবাবু বাড়িতে আছেন, তোর কোনো ভয় নেই। আসি রে মা, আসি। চরণ কাকা, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে তো চরণ কাকা? আসবো রে মা, আসবো। আর ওই মা কালীর মন্দির থেকে আমার জন্য ভাত আনবে তো ভাত? আমার জন্য তো খেতে পেয়েছে গো চরণ কাকা। আনবো রে মা, আনবো। তোর জন্য ওই মা কালীর মন্দির থেকে আমি এত এত প্রসাদ নিয়ে আসবো। তবে তবে তুই আমায় একটা কথা দে মা, আমি বাড়ি ফিরে না আসা পর্যন্ত তুই কোথাও যাবি না, আর একদম কাঁদবি না। চরণ কাকা। আসি রে মা, আসি। চরণ কাকা! তুমি আমার দাদা? হ্যাঁ, আমি তো তোর দাদা। তাহলে তুই একটা কাজ করতো, লক্ষ্মী মেয়ের মতো এই কাগজে একটা সই করে দেয়া। এই কাগজে সই করে দিলে তুমি আমায় মারবে না তো? একদম মারবো না। তুমি আমায় ভালোবাসবে? খুব ভালোবাসি। আমাকে একটা একটা খেতে দেবে? আরে হ্যাঁ রে বাবা, তুই যদি এই কাগজে সই করে দিস তো কেউ মারবে না, তোকে সবাই ভালোবাসবে, সবাই এত এত করে খেতে দেবে। কি মজা, কি মজা! তাহলে দাও দাও, কোথায় সই করতে হবে দাও? বসে পড়, বসে পড়। এনে পেনটা ধর, নে এখানে একটা সই কর। এখানে? আরে এইখানে একটা। কি বাবা, তোর হাতের অক্ষরটাও ভালো। এ দাদা, তুমি না বলে এই কাগজে সই করে দিলে আমায় খেতে দেবে? কই দাও? আবার চল, হাত। বাড়ির কোন ডাস্টবিন পড়ে আছে, ওখানে কুকুর খাওয়ার পর যেটুকু অবশিষ্ট আছে সেগুলো খাবি যা। আমি সকালে রেখে এসেছি গো, ওখানে কোনো খাবার পড়ে নেই, আর থাকলে না আমি তোমার কাছে চাইতাম না। দাও বলছি, ভাত দাও। একদম ভাত ভাত বলে চিৎকার করবি না, তাহলে তোর গলার অবস্থা আমি চিরদিনের মতো বন্ধ করে দেবো। তাহলে ওই কাগজটা দাও, এক ভাত দাও, না হলে কাগজ দাও। কি বলি, কাগজ নিবি আমার? না, আজ আমি তোকে শেষ করেই ফেলবো রে। হ্যাঁ? একদম শেষ। এখন আমার হাতে এসে গেছে আলাদিনের আশ্চর্য প্রদীপ। কিন্তু এই লাশটাকে, হ্যাঁ, ওই লাশটাকে আমি নদীর জলে ভাসিয়ে দিলাম। না না না, মালিনী কখনো নদীর জলে ভেসে যেতে পারে না, কিছুতেই না। আপনার অবিশ্বাসটা যদি সত্যি হয়ে যায় তাহলে আপনি কি করবেন কাকা বাবু? একে তুমি তুমি আমার বাড়ির ঠিকানা পেলে কি করে? বিশ্বাস করে হাতের মুঠোয় কাকা বাবু, তাই আপনার ঠিকানা খোঁজা কোনো অসম্ভব ব্যাপার তা না। না হয় বুঝলাম, কিন্তু যে মেয়েটা মায়ের আদেশ ছাড়া বাইরে এক পা ফেলে না, সে হঠাৎ শিকল কেটে বাড়ির বাইরে এলো কি করে? দীর্ঘদিন মরচে পড়া শিকল তো, তাই শিকলটা কেটে বেরিয়ে এসেছি। আর একবার যখন ওই শিকল কেটে মুক্ত আকাশে ডানা মেলতে পেরেছি, আমাকে আটকানো কার সাধ্য? আমি তো তবু শিকল কেটে বাইরে বেরিয়ে আসতে পেরেছি, কিন্তু মালিনী মালিনী পুজো দিতে গিয়ে নদীর জলে ভেসে গেছে, এ কথা কি সত্যি? তুমি তো এই বাড়ির মেয়ে, বলো না মা, এ কথা কি সত্যি? এ বাড়ি থেকে সত্য মিথ্যা জানার অধিকার নেই, তাই আপনার কাছে ছুটে এসেছি সত্য মিথ্যা জানার জন্য। কারণ আপনি মালিনীর জীবনে আদর্শ, বাঁচার একমাত্র আলোর প্রদীপ। আলোর প্রদীপ কিনা জানি না, তোর অন্ধকার জীবনে যাতে আলোয় ভরে যায় সে চেষ্টার ত্রুটি আমি করিনি। চেষ্টা করেছেন,
কিন্তু আলোর নিচে যে অন্ধকার থেকে গেছে সেটা জানার চেষ্টা করেননি। আপনার জ্বালানো প্রদীপের নিচে একদম বন্ধ করা সন্ত্রাসের ছবি, যে কোনো না কোনো ভাবে সেটা আন্দাজ করতে পারেননি। মালিনীর জীবন যে ঠিকঠাক চলছে না সেটা আগে থেকে আন্দাজ করেছি, কিন্তু কাকা বাবু, ধোঁয়া দেখলে মনে হয় সেখানে আগুন আছে, কিন্তু সেই আগুনেই পুরে সবকিছু ছারখার হয়ে যাওয়ার আগে ওই আগুনটাকে নিভিয়ে দেওয়া দরকার ছিল। তার মানে তুমি কি বলতে চাইছো মালিনীর এই অবস্থার জন্য তুমি আমাকে দোষারোপ করছো? দোষগুণ বিচার করার ক্ষমতা নেই আমার কাকা বাবু, কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল সে বোধটুকু আমার আছে। তাই পারলে আপনি পারবেন মালিনীকে খুঁজে বের করতে। তার জন্য যে তোমার সহযোগিতা দরকার বন্দিতা। আমি নিজেই একটা আগ্নেয়গিরি স্তূপের উপরে বসে আছি, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটে আমার জীবনটা সংশয় হয়ে যেতে পারে। তবু মালিনীর জন্য আমি জীবন বাজি রাখতে প্রস্তুত। আমি তো চাই মেয়ে হয়ে মায়ের পাপের প্রায়শ্চিত্ত করব, প্রায়শ্চিত্ত। আমি বেশ বুঝতে পারছি মালিনীর জীবনে মস্ত বড় ক্ষতি হয়ে গেছে, কিন্তু সে ক্ষতিটা কি? আর কি ক্ষতি হয়ে গেল উকিল বাবু? তার আগে বলুন মালিনীকে নদীর জলে ভাসিয়ে দিয়েছেন কেন? ভাসিয়ে দিয়েছি? এ আপনি কি বলছেন? ঠিকই বলছি, মালিনীকে আপনারা মেরে নদীর জলে ভাসিয়ে দিয়েছেন। তা নাহলে কি মেয়েটা বাড়ি থেকে কর্পূরের মতো উড়ে গেল? উড়ে যাবে কেন? বলছি তো মালিনী তীর্থ ভ্রমণে গেছে, আর মেয়েটাও হয়েছে তেমনি। আরে যাবি যা, আমাদের জানিয়ে যা, তা না করে বাড়ির কাউকে না জানি হট করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। তার ফল ভোগ করছে এখন আমরা। এখন এই দলিলটা নিয়ে যে কি দলিল? মালিনী একদিন আমাকে ডেকে বললো, মামা বাবু এত বিশাল সম্পত্তির দায় দায়িত্ব আমি একা সামলাতে পারবো না, আপনি বরং একটা দলিল বানিয়ে আনুন। আর তারই কথা মতো এই দলিলটা বানিয়েছি। পড়ুন পড়ুন, একটু ভালো করে পড়ে দেখুন। কিন্তু? আবার কিন্তু কি? সইটা ভালো করে মিলিয়ে দেখুন, এটা মালিনীর সই কিনা। সইটা যে মালিনী হাতে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু পুরো বিষয়টা আমার কাছে কেমন গোলমেলে লাগছে। গোল মেলে লাগছে কেন? দলিলের বয়ান অনুযায়ী বোঝা যাচ্ছে যে পুরো সম্পত্তি আপনার ছেলে শঙ্করের নামে লিখে দিয়েছে। হ্যাঁ ঠিক তাই। আরে দলিল যাই হলো, তার পাওয়ার ও প্যাটার্ন এইভাবে সমস্ত সম্পত্তির দায়ভার দিয়ে মালিনীর তীর্থ ভ্রমণে চলে গেল, আবার আমাকে না জানিয়ে। এটা কি বিশ্বাস করা সম্ভব ম্যানেজার বাবু? বিশ্বাস করার না করা সেটা আপনার ব্যাপার। তবে মালিনী আমাকে বলেছিল প্রথমে গয়া গিয়ে তার মা বাবার শ্রাদ্ধ দেবে, তারপর মথুরা বৃন্দাবনে সব মন্দির ঘুরে ঘুরে পুজো দিয়ে তারপর বাড়ি। আর ফিরে এসে আইনগতভাবে সমস্ত সম্পত্তি আপনাদের নামে হস্তান্তর করে দিতে হবে, তাই তো? আমি আর কি বলি বলুন, মালিনীর যখন তাই ইচ্ছে আর দলিলটাও সেভাবেই বানানো হয়েছে, তখন তো তাই হওয়া উচিত। এখন আপনি কি করবেন না করবেন সেটা আপনার আগে না ম্যানেজার বাবু, দলিল কখনো ইচ্ছে অনিচ্ছের উপর নির্ভর করে না, ওটা আইনের ব্যাপার। আইন আইনের পথে চলবে। হ্যাঁ, আমরা তো তাই চাই। তাই আইনের পথ ধরে আপনি সম্পত্তিটা হস্তান্তর করে দিন। না, তা হয় না। হবে না? কেন হবে না? মালিনী সই করে দিলে তো আদালত সেটা মেনে নেবে না। আপনি কি বলছেন? আমি বলছি না, বলছে দেশের আইন। চুপ করুন আপনি। 2 টাকার উকিল হয়ে আপনি আমাকে আইন শেখাবেন না। আমি যেমন 2 টাকার উকিল, আপনি তেমনি 1.5 টাকার ম্যানেজার মিস্টার কৈলাস। আমি কৈলাস, নিজে খাই শ্বাস আর অন্যকে দিয়ে ছোলা বাস। এবার দেখছি আপনার জন্য বাসের ব্যবস্থা করতে আপনি হবে। ভুল বলছেন ম্যানেজার বাবু, বাঁশ শুধু অপরের পেছনে দেওয়া হয় না, বাঁশ দিয়ে তৈরি হয় মানুষের বাসস্থান, আর বাঁশের কঞ্চি দিয়ে তৈরি হয় লেখার কলম। যে কলমে লেখা হয় আপনাদের মতো অপরাধীদের মৃত্যুদণ্ড। এই বিবেক বিশ্বাস, আমি বিবেক বিশ্বাস, আমি বিবেকের টানে মানুষের পাশে দাঁড়াই আর বিশ্বাসে অটল থাকি বলে আজও পর্যন্ত কোনো মাইকিলাল আমার কেশাগ্র স্পর্শ করতে পারেনি, আর পারবেও না। যদি বাঁশ দিয়ে শ্বাস খেতে চান তাহলে যত তাড়াতাড়ি পারেন মালিনীকে কোর্টে নিয়ে আসুন। তিনি যদি ফিরে না আসে? কেন ফিরবে না? তীর্থ ভ্রমণ তো একদিন না একদিন শেষ হবে, তখন সে বাড়ি ফিরে না এসে যাবে কোথায়? হ্যাঁ, ফিরে আসাটাই স্বাভাবিক। তবে আমি বলছি বাই চান্সের কথা। আজকাল রাস্তাঘাটে বেরুলেই প্রায় অঘটন ঘটছে। মালিনীর ক্ষেত্রে যেমন অঘটন ঘটবেন না, সেটা আমিও জোর গলায় বলতে পারবো না, আর আপনিও পারবেন না। আর যদি ওই রকম অঘটন ঘটে যায় তাহলে এই দলিলটার কি হবে? আপনাকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি ম্যানেজার বাবু, মালিনী ছাড়া এই দলিল কখনো আইনে পরিণত হবে না। আর অঘটনের কথা বলছেন,
সত্যি যদি মালিনীর কোনো অঘটন ঘটে যায়, তাহলে সদানন্দ বাবুর উইলের বয়ান অনুযায়ী সমস্ত সম্পত্তি অনাথ আশ্রম হাতে তুলে দিতে হবে। হ্যাঁ, তাই যত তাড়াতাড়ি পারেন মালিনীকে আমার কাছে নিয়ে আসুন। আর তা না হলে থু, এই দলিলের কোনো মূল্য নেই। গাধার বাচ্চা, সবার মনে ওই হারামির বাচ্চা সংকটটাই দায়ী। মালিনীকে যে কোথায় পাঠিয়ে দিয়েছে কে জানে। ওই হারামির জন্য আমার 25 বছরের বাড়া ভাতের ছাই পড়তে চলেছে। ওকে আমি কিছুতেই ছাড়বো না, ওকে আমি গুলি করেই মারবো। হ্যাঁ হ্যাঁ, ওকে আমি গুলি করেই মারবো। আমি গুলি খেতেও প্রস্তুত, বিনিময়ে আমাকে দিতে হবে 10 লক্ষ টাকা। কে দেবে? কে দেবে আমায় এতগুলো টাকা? কার বন্ধুকের সামনে গিয়ে দাঁড়ালে এত সোজা এতগুলো টাকা পেয়ে যাবো? এই দিশাহীন অন্ধকারে আমি পথ হাতড়ে বেড়াচ্ছি, কিছুতেই সে পথের সন্ধান পাচ্ছি না। চিরদিন আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো কাছে আসে। চিরদিন আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমার রাত, কখনো আমার ঘরে জ্যোৎস্না পড়বে। চিরদিন আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো কাছে আসে। কেউ তো কাছে আসে। কেউ তো কাছাকাছি। ঈশ্বর, তুমি আমাকে একটা পথ দেখাও, পথ। ঈশ্বর কি করে পথ দেখাবে জয়ন্ত? মানুষ আজকাল যে পথে চলছে, ঈশ্বর তাই দেখে তার নিজের পথের ঠিকানাই খুঁজে পাচ্ছে না। তুমি আমার শরীর খারাপ নিয়ে বাইরে বেরিয়ে এসেছো কেন? চলো ঘরে চলো, খেয়ে দিয়ে শুয়ে পড়বে। চলো। তুমি চুপ করো, চুপ করো। যে মানুষটা নিজের বউ ছেলে মেয়ের মুখে খাওয়ার তুলে দিতে পারে না, তার খাওয়া পড়া নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি তো এই সংসারে একটা বোঝা, বোঝা, শুধু বোঝা। এইভাবে ভেঙে পড়বেন আমি সমস্যায়, এইভাবে ভেঙে পড়বেন। জীবন যুদ্ধে যদি নিজেকে পরাজিত সৈনিক ভেবে বসেন, তাহলে আপনার সাথে সাথে পরিবারে যারা লড়াই করছে তারা তো লড়াই করে মানসিকতা নিয়ে হারিয়ে ফেলবে। কতদিন লড়াই করে মানসিকতাকে ধরে রাখতে পারবো বাবা? আসলে আমাদের সংসারে এমন কোন অশুভ শক্তি নজর পড়েছে যে এমন সাজানো সংসারটা ধীরে ধীরে ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে। আমি সেই অশুভ শক্তি সাধনা, আজ আমারই জন্য এই সংসারটা ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। আমি মরলে হয়তো এই সংসারটা একটু হালকা হবে। এমন কথা বলবেন না আমি সমস্যা, এমন কথা বলবেন না। নন্দিনীর কাছে খোকনে গোপন কাজের সন্ধান করতে আর সে না ফিরে আসা পর্যন্ত আপনি অন্তত চুপ করে থাকুন। আমি চুপ করে থাকলে তো পাড়ার প্রতিবেশীরা চুপ করে থাকবে না, সবাই চিৎকার করে বলবে ভুবন চ্যাটার্জি ছেলে একটা সমাজ বিরোধী, সে রাতের অন্ধকারে গুন্ডামি করে টাকা রোজগার করে। ছি বাবা, নিজের ছেলে নামে অসামাজিক কথাবার্তা বললে নিজের মান সম্মান কখনো বাড়বে না বাবা। তার চেয়ে ভেতরে যাও, যে খাবারটা খেয়ে নাও। না, আমি খাবো না বাবা। তার আগে বল, রোজ রাতে তুই কোথায় যাস? এটা জানার কি একান্ত প্রয়োজন? হ্যাঁ প্রয়োজন। জয়ন্তদা, সবকিছু গোপন করে শুধু শুধু ব্যাপারটাকে তুমি জটিল করে তুলছো। এতগুলো মানুষ তোমার জন্য উৎকণ্ঠা দিন কাটাচ্ছে, আর তুমি তাদের কথার গুরুত্ব না দিয়ে তোমার কাজের জায়গাটাকে রহস্যময় করে তুলছো। এমনিতে তোমাদের বাসস্থানে একটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে, আর সেই কারণে মেসমুসে মানসিকভাবে বিপর্যস্ত। ওনাকে সুস্থ রাখতে হলে তোমার আসল সত্যিটা প্রকাশ করা উচিত। সত্যিটা জানা মতো মনের জোর আমাদের বাড়ির কারণ নেই জয়ন্তদা। অজুহাত, শুধু অজুহাত। শোন খোকন, আমরা না খেয়ে মরবো না, তবু তোর পাপের টাকা আমরা নেব না, নেব না, নেব। বাবা, তুই একদিন এই বাড়ি ছেড়ে চলে যাবি বলেছিলি না? আমরাই তোকে বারণ করেছিলাম। আচ্ছা আমি বলছি, এই বাড়ি থেকে তুই বেরিয়ে যা খোকন, বেরিয়ে যা। এই বাড়ি থেকে তুই বেরিয়ে যা। খোকন এবার ছেড়ে কোথাও যাবে না মা।
কারণ ও কোনো অন্যায় কাজ করেনি। তাহলে বলো, তুমি যে সত্যের সন্ধানে গেছিলে সেই আসল সত্যটা কি? না দিদি না, সত্যিটা তুই বলিস না দিদি, সত্যিটা তুই বলিস না, তাহলে তো বাবা আমার কাছে মুখ দেখাতে পারবো না। কথা দিস না রে ভাই, আজ বাড়ির সবাইকে জানতে হবে তুই কি কাজ করিস। না দিদি না। জানো বাবা, জানো মা, রোজ সন্ধ্যাবেলা বাড়ির বাইরে বেরিয়ে খোকন কি কাজ করে তোমরা জানো? কি কাজ করে? ও যে ধাবার হোটেলে এঠো বাসন মাজে। এটা কি করেছিস খোকন? এটা কি করেছিস? এছাড়া যে অন্য কোনো উপায় ছিল না মা। এই যোগ্যতায় চাকরি কে দেবে, তাই এই সংসারে কথা ভেবে একটু বাসন মেজে তুই আমাদের মুখে খাবার তুলে দিচ্ছিস, তাই না রে খোকন? বাবা। আরে খোকন বাবা, মাঝ সমুদ্রে যখন জাহাজ ডুবে যায়, নাবিক শক্তিশালী হয়েও খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করে। তুই তো আমাদের বাঁচানোর জন্য সাহায্য করেছিস রে। তোকে আমার মুখ থেকে সরিয়ে দিলে আমি যে ডুবে যাবো রে খোকন, আমি যে ডুবে যাবো। বাবা হায় হায় না রে খোকন। বাবা আমায় ক্ষমা করে দাও বাবা, আমায় ক্ষমা নয় রে খোকন, ক্ষমা নয়। তুই তো আমাদের জমানো মানিক, তোকে আমার হৃদয় সিন্ধুকে বন্দি করে রাখতে হয়। বাবা, সত্যি আজকের দিনে খোকন এক উজ্জ্বল উদাহরণ। খোকনের মতো ছেলেরা যদি ধাবায় এটো বাসন মেজে সংসারকে বাঁচাতে পারে, তাহলে সেটা অনেক বেশি সম্মানে। সার্থক তুমি বিদ্যাসাগর, তুমি তো বলেছিলে কোনো কাজ ছোট নয়। খোকন সবার ছোট হয়। মা আজ অনেক বড় কাজ করেছে বাবা জয়ন্ত, তাই ওকে খাইয়ে আজ আমরা সবাই মিলে সবাই খাবো। চল চল খোকন চল, তুই আমার সাথে বাড়ির ভেতরে চল। খোকন যা ভাই যা, তুই আমার সাথে বাড়ির ভেতরে চল। হ্যাঁ মা, তাই চলো মা, তাই চলো। জয়ন্ত বাবা, তোমরাও ভেতরে এসো। বাবা ভেতরে যাওয়ার মতো মুখ আমার নেই মেশমশাই। কেন নেই? তুমি কি এ বাড়ি নতুন নাকি? পুরনো বলেই তো লজ্জা দ্বিধাদ্বন্দ্বটা বেশি। এখানে আসছি অথচ তোমাদের জন্য আমি কিছু করতে পারছি না। আর তো মাত্র কয়টা দিন, আর এই কয়েকটা দিনের মধ্যে 10 লক্ষ টাকা না জোগাড় করতে পারলে তোমাদের যে ভিটে মাটি ছাড়া হয়ে পথে বসতে হবে। আর এই দৃশ্যটা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চোখের সামনেই দেখতে হবে। তুমি আছো বলে তো বুকে বল পাই, কিন্তু তুমি বা কি করবে? 10 লক্ষ টাকা যাবে ধরা ছোঁয়ার বাইরে। তবু তো টাকাটা আমাদের জোগাড় করতেই হবে। কিন্তু কিভাবে, কিভাবে বলো জয়ন্ত? কে দেবে আমাদের 10 লক্ষ টাকা? আমি দেবো 10 লক্ষ টাকা। আপনি দেবেন? কে আপনি? বিবেক বিশ্বাস। তার মানে আপনি শহরে সেই বিখ্যাত উকিল বাবু? বিখ্যাত কিনা জানি না, তো কালতি করা আমার কাজ, আর ওই নামের সবাই আমাকে এক ডাকেই চেনে। আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। দাঁড়ান, বাবাকে ডেকে না, দিচ্ছি। তোমার বাবার সঙ্গে দেখা করতে আসেনি। আপিল করার জন্য কাগজপত্র পাঠিয়েছিলাম, নিশ্চয়ই সেগুলো পেয়ে গেছেন। দেখেছি ওইসব কথা না ভেবে কিভাবে জায়গাটা কেনা যায় সেই কথাটাই ভাবো। কিন্তু জায়গাটা কিনতে হলে যে 10 লক্ষ টাকা প্রয়োজন, হ্যাঁ। এতগুলো টাকা এত কম সময়ের মধ্যে তারা কিভাবে জোগাড় করবে? ওই যে বললাম আমি দেবো 10 লক্ষ টাকা। কিন্তু এতগুলো টাকা আপনি দেবেন কেন? স্বার্থে। স্বার্থ? হ্যাঁ, স্বার্থ ছাড়া কেউ কাউকে এত টাকা দেয় না। 10 লক্ষ টাকার বিনিময়ে আমি তোমাকে আমার স্বার্থে লাগাতে চাই। কিসের স্বার্থ যেটার জন্য আপনি নন্দিনীকে ব্যবহার করতে ওটা চাইছেন? আমার গোপন মিশন। এই মিশন সাকসেস করতে পারলে নন্দিনী পেয়ে যাবে 10 লক্ষ টাকা। বেশ, তার জন্য আমাকে কি কাজ করতে হবে? কিছুদিনের জন্য তোমাকে বাড়ির বাইরে যেতে হবে, উকিল বাবু। আর এই কথাটাও গোপন থাকবে, এমনকি তোমার বাবাকেও জানানো যাবে না। কিন্তু কি এমন কাজ যার জন্য আমি আমার বাবা মাকে জানাতে পারবো না? তাছাড়া বাবা মাকে না জানিয়ে বাড়ির বাইরে যাও কি ঠিক হবে? অসম্ভব। কোনো কিছুর বিনিময়ে নন্দিনী এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তাছাড়া আপনি যত বড় উকিল হন না কেন, এই বিষয়ে আমরা কিন্তু আপনাকে বিশ্বাস করতে পারবো না। আপনার গোপন মিশন সাকসেস করতে গিয়ে নন্দিনী যদি কোনো ক্ষতি হয়, তার বাবা মায়ের অবস্থাটা কি হবে আপনি একবার ভেবে দেখেছেন? আমি থাকতে নন্দিনী কেউ কেশাগ্রস্পর্শ করতে পারবে না। ঢাল হয়ে রক্ষা করার দায়িত্ব আমার। তবুও নন্দিনী একাই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তুমি কি নন্দিনীকে ভালোবাসো? আপনি ঠিক ধরছেন স্যার, জয়ন্ত আমাকে খুব ভালোবাসি, কিন্তু আমি আমার বাড়ির অবস্থা দেখো নিঃস্বার্থ ভালোবাসা সারা দিনই। আজ নির্দ্বিধাই বলছি, জয়ন্তকে আমি খুব ভালোবাসি। নন্দিনী, ঠিক আছে, তোমরা যখন দুজন দুজনকে ভালোবাসো, এবার বলো আমার প্রস্তাবে তোমরা রাজি কিনা? আমরা রাজি। এবার প্রস্তুত হয়ে যাও। কবে যেতে হবে, কোথায় যেতে হবে, কি করতে হবে সময় মতো আমি বলে দেব। আমার মিশন সাকসেস করতে পারলে নন্দিনীকে কেউ আটকাতে পারবে না। উকিল বাবু, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। উকিল বাবু, জয়ন্ত, আমি একটা প্রতিজ্ঞা
দ্বীপের সন্ধান করেছিলাম যেটা আমাকে আশার আলো দেখাবে, কিন্তু না চাইতে যে আমি সূর্যের আলো পেয়ে গেছি জয়ন্ত। কিন্তু ওই আলোয় যে পুড়ে মরার সম্ভাবনা আছে না, কি কাজ কোথায় কাজ আমরা কিছু জানি না, শুধুমাত্র অনিশ্চয়তার উপর নির্ভর করে আমাদের এগিয়ে যেতে হবে। তাছাড়া মাসিমামি সবুকে না জানিয়ে বাড়ির বাইরে যাওয়াটা কি ঠিক হবে? একদম নয়, কিন্তু কাজটা আমাদের ভীষণ দরকার। হাতের লক্ষ্যে কি পায়ে ফেলা ঠিক হবে? বিপদের কথা জেনেও কাজটা আমাদের করতেই হবে। এর জন্য আমি বাবা মাকে ম্যানেজ করবো। বাবা মাকে না ম্যানেজ করে নিতে, কিন্তু উকিল বাবু ওনাকে বিশ্বাস করাটা কি আমাদের পক্ষে ঠিক হবে? জয়ন্ত, আমি রাস্তার মেরন্দিনী। মুখ দেখলে বুঝতে পারি কোন মুখটা হয় না আর কোন মুখটা মানুষের। যে মানুষটা আমাদের জন্য এত কিছু করলো তাকে অবিশ্বাস করা প্রশ্নই হয় না। তারপরও যদি কিছু ঘটনা ঘটে যায় সেটা আমার দুর্ভাগ্য বলে মনে করব। বেশ, তোমার আত্মবিশ্বাস আকার দেওয়ার মতো অধিকার আমার নেই। তুমি এগিয়ে চলো, আমি তোমার সুখ দেখতে চাই। জয়ন্ত, না না দাদাবাবু না, এ আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমার মালিনী মা আমাকে কিচ্ছু না জানিয়ে সে এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে পারে না। হ্যাঁ, এর পেছনে অন্য কোনো রহস্য আছে। কোন রহস্য জন কাকা? মেয়েটা তো দিন বন্দি জীবন কাটিয়ে ঘরের বাইরে পা রেখেছে, তাই শেকল করা পাখির মতন এই মুক্ত পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। কি করে ঘুরবে? মেয়েটা তো এখানকার পথঘাট কিছুই জানে না, কোনদিন সে বাড়ির বাইরে যায়নি, আর একা একা বাড়ির বাইরে যাওয়ার সাহস সে কোনদিন পায়নি, আর আজও সে পাবে না। তাই বলে একটা জল জানতো মেয়ে তো হাওয়ায় উঠতে পারে না। তাই তো আমার মন বলছে এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? কে বা কারা করবে ষড়যন্ত্র? আমার মনে হয় এই ষড়যন্ত্রের পেছনে আছে ওই শঙ্কর। শঙ্করই জোর করে মালিনীকে তুলে নিয়ে গিয়ে কোথাও আটকে রেখেছে, যাতে মালিনীকে ফাঁকি দিয়ে তার বিশাল সম্পত্তি সে একাই ভোগ করতে পারে। কাজটা তো সহজ নয় জন কাকা, এদেশে পুলিশ আছে, আইন আছে, তাই বলে কেউ কার সম্পত্তি জোর করে কেড়ে নিতে পারে না। তাহলে মেয়েটা গেল কোথায়? ওকে আমি না খাইয়ে দিলে ও একা একা খেতে পারে না, একা একা ঘুমোতে পারে না। আর সেই মেয়ে আমাকে কিছু না জানিয়ে সে ভালো বাড়ি ছেড়ে চলে গেল কেন? তাহলে কাজ কর চরণ কাকা, তুমি পুলিশ আছে গিয়ে তোর মনের কথা সব খুলে বলো। না দাদা না, আমি পুলিশের কাছে গেলে আমার মালিনী মায়ের আরো বিপদ বাড়বে, আর সেই ভয়ে তো সব অত্যাচার সহ্য করে এই বাড়িতে আমি মুখ বন্ধ করে পড়ে আছি। কিন্তু শঙ্করজি সত্যি সত্যি মালিনীকে কোথাও আটকাকে, তার জন্য আমাদের পুলিশে যেতে হবে। আর তুমি যদি সাহস না পাও তাহলে আমি একাই পুলিশের কাছে যাবো। তাই যান দাদাবাবু, তাই যান। আপনি বরং পুলিশের বড়বাবুকে টেলিফোন করে সব কথাগুলো খুলে বলুন। ঠিক কথা বলেছো চরণ কাকা, এই গেস্ট হাউস থেকে ফোন করলে কেউ কিছুই জানতে পারবে না। এক্ষুনি ফোনটা করি। যা বাবা, মোবাইলটা চার্জে দিয়ে গেছে। তাহলে আর দেরি করবেন না, আসুন আমার সঙ্গে ভেতরে আসুন। ওই পাশের ঘরে টেলিফোন আছে, ওখান থেকেই ফোন করবেন। আসুন। খবরদার পাশের ঘরে যাওয়ার একদম চেষ্টা করবে না, কারণ পাশের ঘরের টেলিফোনের লাইনটা আমি কেটে দিয়েছি। কেন লাইনটা কেটে দিয়েছো? তোমরা যাতে পুলিশে খবর দিতে না পারো তার জন্য। তার মানে তুমি শঙ্করের লোক? বাদের কথা না বলবার প্রত্যেকটা বসে উত্তর দাও। বলো কি জানতে চাও? এই বাড়িটা দেখে মনে হচ্ছে বাড়ির মালিক কোটিপতি। তাতে তোমার কি এসে যায়? চুপ, একদম চুপ। আমাকে প্রশ্নটা করে আমার প্রত্যেকটা বসে সঠিক উত্তর দাও। বলো কি জানতে চাও? তোমার কোনো ভাই বা বোন আছে? না, আমি বাবা মার একমাত্র সন্তান। ভেরি গুড, আমরা তাহলে সঠিক জায়গায় এসে পৌঁছেছি। এবার অপারেশনটা শুরু করা যেতে পারে। অপারেশনটা শুরু করবো তো বাইকটা ভালো করে দেখে নাও। শালা সাবধানের মারনি। মালিনী! আমার দল! আর এক পা নাড়ার চেষ্টা করলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হবো। তুই কি বলছিস মালিনী মা? ও চরণ কাকা, মালিনী আমাদের সঙ্গে কোন একটা মজার খেলা খেলতে চাইছে। মজার খেলা। চুপ! আর একটা কথা বললে এই মজাটাই সাজা হয়ে যাবে। তাই সাজা যদি পেতে না চাও আমার সঙ্গে চলো। কোথায়? এই মুহূর্তে তোমাকে আমরা কিডন্যাপ করলাম, তারপর তোমার বাবার কাছ থেকে 10 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে নিয়ে তোমাকে আমরা ছেড়ে দেব। আমাকে কিডন্যাপ করে শুধু শুধু পচা শামুকে পা কাটতে চাইছো মালিনী? আমরা যে বাড়িতে বাস করি সে বাড়িতে মূল্য 5 থেকে 6 লক্ষ টাকা। এই কেন, তুমি কি এই বাড়ির মালিককে ছেড়ে নাও? না, এখানে কয়েকদিনের জন্য অতিথি এসেছি। এই রে, আমরা কি তাহলে ভুল জায়গায় এসে পৌঁছেছি? না না না, কোনো ভুল না। আমার মালিনী মা তো তার নিজের বাড়িতেই ফিরে এসেছে। আয় মা, তুই আমার সঙ্গে বাড়ির ভেতরে আয়। শালা তখন থেকে শুধু মালিনী মা
মালিনী মা। আরে বললাম তো আমি মালিনী নই, আমার নাম। এ কেন, কি হয়েছে? আরে এই সমস্ত কাজে এসে কোনোদিন নিজের আসল নামটা বলতে নেই। ও এই মালিনী, আমাদের সঙ্গে এমন মজা করছো কেন? আর আমাদের কিছু জানিয়ে বাড়ি বাইরে কোথায় চলে গিয়েছিলে? আরে ইয়া, কোথায় আর যাবো, আমি তো আমার ঘরেই আছি। তুই ঠিক বলেছিস রে মা, একদম ঠিক বলেছিস। তুই হচ্ছিস এই বাড়ির মালকিন, আর এটা তোদের গেস্ট হাউস, এখানে তোকে একদম মানে না। তুই বরং আমার সঙ্গে ভেতরে আয়। আরে ফাট! এ জয়ন্ত, এই বুড়োটা তখন থেকে কি আবল তাবল কথা বকছে বলো তো? আমার মনে হচ্ছে মালিনী নামে কোনো মেয়ে বাড়ির মালকিন। আচ্ছা। আর তাকে হুবহু তোমার মতো দেখতে। আমার মতো? তাকে হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তোমাকে মালিনী ভেবে ওরা ভুল করছে। কিন্তু এইসব ইনফরমেশন তো আমাদের কাছে ছিল না। আরে বাবা, আমরা চাঁদার ব্যাপারে ও জাহাজের খবর নিয়ে আমাদের কোনো কাজ নেই। এই সুযোগে তুমি বরের ভেতরেই ঢুকে পড়ো। সেই ভালো, সেই ভালো। কি হলো রে মা, তোরা দুজনে মিলে এতক্ষণ ধরে কি এত গুজুর উজুর ফুজুর উজুর করছিস? যে চরণ কাকা তোকে সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলো, আর আজ তার ডাকে তুই সাড়া দিচ্ছিস না মা? কেন রে মা, কেন? হ্যাঁ মালিনী, তোমার যে সত্যি সত্যি টাকা দরকার ছিল, আমার সঙ্গে কিডন্যাপিং নাটক না করে তোমার উকিল কাকাকে ফোন করতে পারতে। উকিল কাকা সমস্ত টাকা দিয়ে দিতেন। না রূপক, উকিল বাবু এবারই সমস্ত পেমেন্ট বন্ধ করে দিয়েছেন। তুমি কিভাবে বেঁচে আছো? কেন মালিনী কেন বাঁচবে না? না মানে আমরা তো এতদিন খোঁজ করছিলাম, খোঁজ পাইনি, তাই ভাবলাম অ্যাক্সিডেন্ট হয়ে ওই, 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 ওই। আমার অ্যাক্সিডেন্ট হবে কেন? আমার অ্যাক্সিডেন্ট হবে কেন? না মানে তুমি তো আবার সাঁতার জানো না, পাশে এত বড় নদী, ভাবলাম নদীতে স্নান করতে গিয়ে জলের তলায় তলিয়ে গেছো। হ্যাঁ, ঠিক বলেছেন, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি তো কেন নদীর পাড় থেকে উদ্ধার করে আমার বাড়িতে নিয়ে গেছিলাম। কিন্তু তুমি কে? আমি আমি হ- আমি হলাম জয়দেব। আমি তোকে নদীর পাড় থেকে উদ্ধার করে ওষুধপত্র খাইয়ে সুস্থ করে আমার বাড়িতে নিয়ে গেছিলাম। তাই নাকি? তবে আমার ধারণা কেউ জলের তলায় ভাবে তলিয়ে গিয়ে বেঁচে সে ফেরত আসতে পারে না। কিন্তু আমার মালিনী মা যে বেঁচে আছে তা তো তুমি নিজের চোখেই দেখতে পাচ্ছ শঙ্কর। হ্যাঁ দেখতে পাচ্ছি বলে ভীষণ অবাক হচ্ছি, কারণ ওকেই তোমার বিশেষ প্রয়োজন। এই চল চল আমার সঙ্গে। আরে ফাট! এ শালা, আর আমি কি তোর বাপের সম্পত্তি নাকি রে? তুমি হাত ধরে নিয়ে যাচ্ছিস? এই! এই শয়তানি, তুই কি আমার চেহারাটা ভুলে গেছিস? আমি শঙ্কর, শালা বাঘের চেয়েও ভয়ঙ্কর। ভাগ্যের জন্য যখন একবার বেঁচে গেছিস তখন চুপচাপ আমার সঙ্গে চল। শোনো মালিনী, সবার আগে তুমি তোমার জায়গায় ফিরে যাও। তোমাকে মালিক আসন দেখার জন্য এই চরণ কাকা যে 25 বছর ধরে মা কালীর পুজো দিচ্ছেন। আরে শোনো, বেশি নাটক করলে আমরা ধরা পড়ে যেতে পারি। ঠিক বলেছো, এখন আমাদের সংযত হওয়া দরকার। এই চলো চলো চলো, আমাকে কোথায় নিয়ে যাবে ভয়ঙ্কর? এবার নিজের ঠিকানাটা পেয়ে গেছো তাই না? এখনো পাইনি মিস্টার জোকার। ও বেরোস। তুমি কি পাগল হয়ে গেলে? তুমি কি ভুলে গেলে কিভাবে মাথাটাকে ঠান্ডা রেখে কাজটা সাকসেস করতে বলা হয়েছে? ভুলিনি ভুলিনি, আমি কিছুই ভুলিনি। কিন্তু কেউ যদি এভাবে তুই পাগলামি করিস না রে মা। সত্যি সত্যি তোর যদি কিছু হয়ে যায় আমি যে আর বাঁচবো না রে মা, ভাবছি আর বাঁচবো। শোনো মালিনী, মাথা ঠান্ডা করে ভেতরে যাও। সবার আগে তুমি তোমার অধিকারটা বুঝে নাও। এই সামন্ত বাড়ির ভিত্তের মেঘকে সরিয়ে তোমাকে এই সত্যের আলো জ্বালাতেই হবে। সত্যের আলো। সত্যের আলো? সেই সত্যের আলো হচ্ছে এই শঙ্কর, যে সব বাঘের চেয়ে ভয়ঙ্কর। এতকাল এবার তো সবাই আমার কথা মতো চলেছে, আজও তাই চলবে। আর মালিনী, তুই তোর মঙ্গল চাস, তাহলে ভুলে আমাকে খেপানোর চেষ্টা করবি না। যা বলবো বাধ্য মেয়ের মতো করে যাবি। চল আমার সঙ্গে। আয়! হুঙ্কার ছেড়ে কোনো লাভ নেই দাদা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কয়েকদিনের জন্য আমি বাড়ির বাইরে গিয়েছিলাম, ফিরে এসে শুনলাম মালিনী বাড়িতে নেই। বলো, মালিনীকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছো? এক কথা তোকে কতবার বলি বলতো? বলছো তো মালিনী কোথায় আছে আমি জানি না, জানি না, জানি না। জানি না মানে? 25টা বছর ধরে তীর্থে কাকের মতো আমি এই সংসারটাকে আগলে ধরে পড়ে আছি, আর তোমরা তরিটাকে তীরে এসে ডুবিয়ে দিলে। আরে বাবা, তুই তো একা ডুবিসনি, আমরা সবাই মিলে ডুবতে বসেছি। শয়তানি মেয়েটার পেটে পেটে যে এত বদমাইশি বুদ্ধি ছিল তা আমি বুঝবো কি করে? বদমাস মালিনী নয়, বদমাস তোমার ছেলে শঙ্কর। শঙ্করই মালিনীকে খুন করে লাশটাকে কোথায় হাফিস করিয়ে দিয়েছে। তুই কিন্তু ভুল বলছিস।
শঙ্কর আর যাই করুক মানুষ খুন করতে পারে না। যাকে নিজেদের মধ্যে চাচ্ছি বাদ দিয়ে যেমন করে হোক মালিনীকে খুঁজে বার করার চেষ্টা করতেই হবে। 1 মাস ধরে তো চেষ্টা করছেন, তবু মালিনীর খোঁজ পেলেন না কেন ম্যানেজার বাবু? আপনি কি মনে করেছেন আমরা চুপ করে বসে আছি? সব জায়গা খোঁজা হয়ে গেছে, শুধু তীর্থস্থানগুলো বাকি। এবার ভাবছি সব তীর্থস্থানে লোক পাঠাবো। যা করা তাড়াতাড়ি করুন, আমি আর 7 দিন অপেক্ষা করব, তারপর খবর কাগজে বিজ্ঞাপন দেব। কেন খবরের কাগজে বিজ্ঞাপন দেবেন কেন? এটাই নিয়ম। 1 মাসের মধ্যে যদি মালিনীর পক্ষে কোনো জবাব না আসে, তাহলে সমস্ত সম্পত্তি অনাথ আশ্রমের হাতে তুলে দিতে হবে। আপনি কি বলছেন? 25 বছর ধরে যে সম্পত্তি আমরা বুক দিয়ে আগলে রেখেছি, সেটাকে আপনি এভাবে বিলিয়ে দিতে পারেন না। আপনি ভুল বলছেন ম্যানেজার বাবু, আমি কিছু করছি না। যা করছি সদানন্দ বাবুর উইলের বয়ান অনুসারে করছি, তাতে আপনার বাধা দেওয়ার কোনো অধিকার নেই। হ্যাঁ, এর অন্যথা হতে পারে যদি মালিনী ফিরে আসে। ফিরে এসেছে, আমাদের সবাইকে অবাক করে দে। মালিনী এবার তো ফিরে এসেছে। হ্যাঁ, মালিনী ফিরে এসেছে। আরে যা, যা, তাকে উকিল বাবুর সামনে নিয়ে আয়। জয়দেব, জয়দেব, মালিনীকে ভেতরে নিয়ে এসো। এসো এসো মালিনী এসো, এটাই হচ্ছে তোমার নিজের বাড়ি। আর এখানে যাদেরকে দেখছো ইনারাই হচ্ছে তোমার আপনজন। আয় আয় মা আয়, সৎমা হলেও আমি তো তোর মা, সেই মাকে কি কষ্ট দিতে আছে? না কাকিমা, ও যখন একবার এই বাড়িতে ফিরে এসেছে আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবে। এই তুমি আবার কে হে? আরে ওই তো জয়দেব, ওই তো মালিনীকে উদ্ধার করে এবার তো নিয়ে এসেছে। আসলে কি হয়েছে বলুন তো, আপনাদের মালিনী জলে ডুবে যাওয়ার পর থেকে কেমন যেন একটা হয়ে গেছে। ও নিজের নাম ঠিকানা পর্যন্ত বলতে পারছিল না। আমি তোকে নদীর পর থেকে উদ্ধার করে ওষুধপত্র খাইয়ে সুস্থ করে আমার বাড়িতে নিয়ে গেছিলাম। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও, পরে না হয় তোমাকে কিছু পুরস্কার দিয়ে দেব। না স্যার, পুরস্কার লাগবে না। তবে একটা কথা বলছি, মন দিয়ে শুনে রাখুন, আপনাদের মালিনী কিন্তু এখনো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন। ওর কাছে চেনা মানুষগুলো যখন তখন অচেনা হয়ে ওঠে, আর তখন কিন্তু সে ভীষণ রেগে যায়। আর এত রেগে যায় যে ওকে আমি ছাড়া কেউ সামলাতে পারে না। ওকে সামলানোর জন্য আমরা আছি। কার পাগলাম কিভাবে শাস্তি করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তুমি এখন যাও। না, ও এখান থেকে কোথাও যাবে না, কারণ ও চলে গেলে আমি ওর সংসারে এ বাড়ি ছেড়ে চলে যাবো। তুমি কি করবে না করবে সেটা ঠিক করবো আমরা। আমাদের কথা মতো তোমাকে চলতে হবে। মালিনী আর তোমাদের কথা মতো চলবে না। আপনি কি বলছেন? এতদিন তো মালিনী আমাদের কথা শুনেই এসেছে। আর শুনবে না, ওর 25 বছর পূরণ হয়ে গেছে। ও যখন চাইছে জয়দেব এ বাড়িতে থাকবে, তা অবশ্যই থাকবে। ম্যানেজার বাবু, ও ম্যানেজার বাবু, মালিনীর সই করা দলিলটা দিন তো। মালিনী, তুই কি এই দলিলে সই করে তোর সমস্ত সম্পত্তি শঙ্করের নামে লিখে দিয়েছিস? আর এই দলিলের জেরে শঙ্কর সমস্ত সম্পত্তি যাকে খুশি বিক্রি করে দিতে পারে। তুই কি এটাই চাস? দেখি 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 দলিলটা দেখি। আমি সই করেছি, আমি সই করেছি। না, কিছু তাই না। এই শয়তানি, কোন সাহসে তুই দলিলটা ছেড়ে ফেললি? তুই তো তোর নিজের ইচ্ছা নাই দলিলটাই সই করেছিলি। মালিনী এখনো সম্পূর্ণ স্বাধীন, সেটা নিজে ইচ্ছা মতো চলবে। তার স্বাধীনতা হস্তক্ষেপ করার মতো অধিকার কারণ নেই। তুমি ঠিকই বলেছো জয়দেব, মালিনী এখন মুক্ত বিহঙ্গ। তাকে অনুশোচনার বেরি পরিয়ে কেউ আর আটকে রাখতে পারবে না। ও চাইলে এই দলিল নতুন করে কারো নামে লিখে দিতে পারে। আর তুই চাইলে আমাকে খবর দিস মা, আমি আইনগতভাবে সমস্ত ব্যবস্থা করে দেব। 25 বছর তোর কোনো দায়িত্ব ছিল না, এখন থেকে সবকিছু তোরই দায়িত্ব। তাতে অনেক বাধা বিপত্তি ঝড় ঝঞ্ঝা আসবে। দক্ষ নাবিকের মতো শক্ত হাতে হাল ধরে সব কিছুর মোকাবেলা তোকে করতে হবে রে মা। উকিল কাকা, Yes! শুধু তোকে। উকিল কাকা। আর উঠবে অঙ্কর ঝড়। দেখি এই শয়তানটাও কিভাবে সেই ঝড়ের মোকাবিলা করে। এই শয়তানি, কোন সাহসে তুই দলিলটা ছিঁড়ে ফেললি? তুই কি ভুলে গেছিস শঙ্করের হাতের চাবুকের মাল? চুপ কর হারামির বাচ্চা! আমাকে ফাঁকি দিয়ে দলিলটা তুই তোর নিজের নামে করে নিয়েছিস, সেটা হচ্ছে না। দলিলটা আমাদের দুজনের নামে করতে হবে। আর আমি কি বনের জলে ভেসে এসেছি নাকি? তোমরা বাপ-বেটা মিলে সমস্ত সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নেবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দেব? সেটা হবে না। নতুন করে দলিল করতে হলে আমাদের তিনজনের নামেই করতে হবে। শালা ভাগাড়ে যেন গরু পড়েছে।
আর 300 খুনে মিলে ভাগাভাগি হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, কাল আমি সদরে গিয়ে নতুন একটা দলিল তৈরি করে আনবো, আর সেই দলিলে সই করবে মালিনী। কিরে সইটা করবি তো? সেই আমি করব না। হবে না সই করি। এই খবরদার, ওর গায়ে একদম হাত দেবে না। আমি কে বলো তো? জীবনদাতা। আর জীবনদাতা মনে হচ্ছে ভগবান। ভগবান আমাদের জীবন দিয়েছেন, কিন্তু একটু পক্ষপাতিত্ব করেছেন। কাউকে আমার মতো ভালো মানুষ তৈরি করেছেন, আর কাউকে তোমার মতো অমানব। কুল ব্রাদার কুল। আমি তো তোমাকে বাস্তবটা বোঝাতে চাইছি। আমি মালিনীর জীবন দিয়েছি, তাই মালিনীর প্রতি আমি একটু পক্ষপাতিত্ব করেছি। তা কখনো ভালো মানুষের মতো আচরণ করছে, আবার তোমার মতো শয়তানকে সাজা দিতে ও হয়ে উঠছে শয়তানে। আমার চিন্তার কোনো কারণ নেই। ওর ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও। সময় হলে বুঝিয়ে সুঝিয়ে ওকে আমি ঠিক তৈরি করে নিতে পারবো, তাই না শঙ্কর? আমি শালা বাঘের চেয়েও ভয়ঙ্কর। যা করবে তাড়াতাড়ি করো, তা না হলে আমার কাজে বাধা দিতে এলে একটা ভাই চলে যাবি সোজা জমের ঘর। তার আগে তোর লাশটা আমি এখানে পুঁতে দেবো রে শয়তান। জমের শয়তান। ছাড়াও বলছি। ভাবতে অবাক লাগছে, কেঁচো হঠাৎ সাপ হয়ে গেল কেন? আবার যে সে সাপ নয়, একেবারে কাল নাগিনী। ও আমার লাজে পা দিয়েছে, এই একছো বলে ছবি করে দে। তুমি কিছু বলছো? ওকে আমি বুঝিয়ে বলছি। প্লিজ শঙ্কর, তুমি এখান থেকে চলে যাও। বেশ, যাচ্ছি। তবে ওকে যদি তুই প্রাণে বাঁচাতে চাস, নতুন করে হিসেবটাকে ভালো করে বুঝিয়ে দেই, ও যেন নতুন দলিলটাই সই করে দেয়। আর তা না হলে হাত থেকে কেড়ে নেব ভাতের থালা। তার বদলে চাবুক চলবে দুবেলা। ঠিক বলেছেন, দুবেলা চাবুক আর চোখের জল খেয়ে ওকে বেঁচে থাকতে হবে। আমি কৈলাস, নিজের খাই শ্বাস আর অন্যকে দেয়া ছোলা বাস। এতক্ষণ তোর অনেক অধ্যত্ত সহ্য করলাম, আর নয় হয় শ্বাসের ব্যবস্থা করবি, মানে দলিলটায় সই করে দিবি, নতুবা বাসের খাঁচে চেপে হরিনাম শুনতে শুনতে শ্মশানে যাবি। আমার এই হরিনাম, আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো। আমরা যাবো শ্মশানে ঘাটে, আমরা যাবো শ্মশানে ঘাটে। এ তুমি কি করতে যাচ্ছিলে মালিনী? তুমি আমাকে আটকালে কেন? না ওদেরকে আমি এখানেই পুঁতে দিতাম। পাগলামি করো না, আমি তোমার বড় দিদি, সাত বোন হলেও আমি তোমার মঙ্গল চাই। ওদের বিরুদ্ধে মাথা তুলে তুমি তোমার নিচের মরণ ডেকে এনো না। না, ওকে কেউ কোনোদিন মারতে পারবে না। পারে, ওরা সব পারে। আপনি বাইরের লোক, তাই কিছুই জানেন না। 25 বছর ধরে মালিনীর উপর দুবেলা চাবুক মেরেছে, নেশার ওষুধ খাইয়ে একটা আতঙ্কগ্রস্ত মানুষ করে তুলেছে। আমি ঠিকই বলেছি। মালিনী যেদিন 25 বছরে পা দিল, সেদিনই তো ওরা জোর করে দলিলে সই করে নিয়েছে। তারপর তোকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, আমি ভেবেছিলাম শঙ্কর হয়তো কি খুন করে ফেলেছে। সেটা যদি ভেবে থাকেন, তাহলে পুলিশের কাছে গেলেন না কেন? পুলিশের কাছে গিয়ে কোনো লাভ নেই, কারণ পুলিশকে ওরা টাকা দিয়ে কিনে রেখেছে। কিন্তু আমি না গেলে কি হতো? ও বাড়ির উকিল কাকু কিন্তু বসেনি, তিনি যা করার করেছে। কারণ উকিল কাকা ছোটবেলা থেকে মালিনীকে নিজের মেয়ের মতো ভালোবাসে। মেয়ের মতো ভালোবাসেন, অথচ মেয়ের উপর এত অত্যাচার হচ্ছে ও দেখে তিনি চুপ করে বসেছেন। মালিনীর উপর যে এত অত্যাচার হতো উকিল কাকা সেটা জানতেন। আমাকে চরণ কাকাকে ভয় দেখিয়ে আমাদের মুখ বন্ধ রাখতে বাধ্য করেছিল, কারণ এই বাড়িতে কেউ কোনো সাহস করে কথা বলতে পারেনি। আজ মালিনীর এই রণংদেহী মূর্তি আর আপনার রুখে দাঁড়ানোর সাহস দেখে আমি সব কথা বলে দিলাম, কিন্তু এই প্রতিবাদ বেশি দিন চলবে বলে মনে হচ্ছে না। তাই ভালো কথা বলছি, যদি মালিনীকে প্রাণে বাঁচাতে চান, তাহলে ওদের হাতে সব সম্পত্তি তুলে দিন। কেন? কেন মালিনী তার নিজের সম্পত্তি অন্যের হাতে তুলে দেবে? ও আর কত অত্যাচার সহ্য করবে? সম্পত্তি দিয়ে দিলে তো ওরা মুক্তি দিয়ে দিবে। তারপর ওকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, যে কোনো একটা ছোট্ট চাকরি জুটিয়ে নেব, দু বোনে সুখে দুঃখে দিন কাটিয়ে নেব। তুমি মালিনী যেন এত ভাবো। হ্যাঁ রে বোন, 25 বছর ধরে আমি তোর সব সুখ ভোগ করছি, এবার তো তোর ঋণ শোধ করবো। দিদি, হাজার তারা আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই কান্না দিদি, হাজার তারা
তুই আমায় কথা দে বোন, সম্পত্তি ঝামেলা মিটে গেলে রূপককে বিয়ে করে বাড়ি ছেড়ে চলে যাবি। রূপক তার মানে ওই গেস্ট হাউসের ছেলেটা? তোর বাবা ওর সঙ্গে বিয়ের পাকা কথা দিয়ে রেখে। সেসব কথা পরে হবে দিদি, আগে তুমি ভেতরে যাও, তোমার মাকে এখানে পাঠিয়ে দাও, ওর সঙ্গে আমার কিছু কথা রয়েছে। যাচ্ছি। মালিনী কিছু বলবে দিদি? অনেক দিন এভাবে মন খুলে কারোর সঙ্গে কোনো কথা বলতে পারিনি রে দিদি। আজ তোর সঙ্গে কথা বলে খুশিতে যে আমার মনটা ভরে গেল। দিদি খুশিতে যে আমার মনটা ভরে গেল রে বোন, খুশিতে। দিদি হচ্ছে ধীরে ধীরে সবকিছুরই পরিবর্তন হচ্ছে, কিন্তু তোমার বেলায় যে এত তাড়াতাড়ি পরিবর্তন হবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোমার একটা বাসস্থানের ব্যবস্থা হয়ে গেল, আর সেই সঙ্গে জুটে গেল একটা বর, যে মালিনী মানে নন্দিনীর জন্য আগে থেকে বরণডালার সাজে অপেক্ষা করে বসে। ঠিক বলেছো, তবে বরটা ওই মালিনী, এই নন্দিনীর নয়, তাই ওকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আরে আমার জন্য তো আছে শুধু তুমি। তুই আমাকে এখানে আসতে হুকুম করেছিস কোন সাহসে? জুতিয়া তোর মুখটা আমি ছেড়ে নেব। জুতিয়া মুখ ছিড়বে না আমার সম্পত্তির ভাগ নেবে, সেটা একটু ভালো করে ভেবে দেখো মা। কেন? কি হয়েছে? কি হয়নি বলো? তুমি মা হয়ে মেয়ের জন্য এত কিছু করলে, অথচ মেয়ে হয়ে আমি তোমার জন্য কিছু করতে পারছি না। তুই আবার আমার জন্য কি করবি? কেন? আমার পুরো সম্পত্তিটা আমি তোমায় দিয়ে দেবো। ও মা, তাহলে দিচ্ছিস না কেন মা? কি করে দেব মা? ওই শঙ্কর যে তোমাকে ঠকিয়ে আমার সমস্ত সম্পত্তি ওর একার নামে লিখে দিতে চেয়েছি, তাই তো আমি বাড়ি থেকে পালিয়ে গিয়ে আবার ফিরে এসে তোমাদের সবার সামনে দলিলটা ছিঁড়ে ফেলেছি। হ্যাঁ কাকিমা, আপনার দশা কি হবে ভেবে মালিনী সে কি কান্না। আমি তোকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেছি, আসলে মালিনী যা পুরো সম্পত্তিটা আপনার নামেই লিখে দিতে। ও মা, মেয়েটা আমার কি ভালো গো। আর তুমিও তো আমার কত ভালো মা গো। সেই ভালো মা থাকতে থাকতে আমি কি আমার সম্পত্তি অন্য কারো নামে লিখে দিতে পারি? একদম না, ওই শয়তানদের নামে একদম লিখে দিবি না না। আমি তোর মা, সমস্ত সম্পত্তি তুই আমার নামে লিখে দিবি। হ্যাঁ। তা কবে লিখে দিবি মা? ওই যে পূর্ণিমার দিন, ওই দিনটা খুব শুভ দিন, তবে সাবধান মা, আমাদের এই পরিকল্পনার কথা ও দুজন বাপ বেটা জানতে পারে, আর যদি জেনে ফেলে তাহলে যে আমার সঙ্গে সঙ্গে তোমাকেও খুন করে ফেলবে মা। মাথা খারাপ, ঝাড়ের বাঁশ কেউ নিজের পেছনে নেয়। তুই একদম নিশ্চিন্তে থাক মা, আমাদের এই পরিকল্পনার কথা কেউ জানতে পারবে না। ঠিক আছে মা। তা হ্যাঁ রে মা, কি মা? তুই তো খুব ক্লান্ত, তুই একটু বিশ্রাম নে মা। আমি তোর জন্য না কয়েকটা ফুলকো লুচি বানিয়ে আনি। ও মা তাই? কাকিমা শুধু ফুলকো লুচি, সাথে একটু কষা মাংস হবে না? হবে, সব হবে। আমি এক্ষুনি সব ব্যবস্থা করে ফেলছি। আয় মা, ভেতরে আয়। যাচ্ছি মা, যাচ্ছি। তুমি তো বেশ বড় খেলোয়াড় দেখছি, প্রথম দিনই ব্যাট হাতে একদম ছক্কা হাঁকিয়ে দিয়েছে। দেখো জন্তু, গায়ের জোরে ওদের সঙ্গে আমি পেরে উঠবো না, তাই আমি ঠিক করলাম সব কটাকে ঘোল খাইয়ে ছাড়বো। আমার এই বুদ্ধির খেলা আজ এটা বোধ হলো, এবার বোধ হবে ওই শঙ্কর। আমি শালা বাঘের চেয়েও ভয়ঙ্কর। কাকে বধ করার কথা ভাবছিস শয়তানি? কেন তোমাকে? আমার- না মানে এই কথাটাই তো বলে গেল আমার সাতমা। তাই নাকি? করছে আমি সাক্ষীছি, আরে আমার সামনেই তো হুমকিটা কেটে দিয়ে গেলেন। এই আর কি বলেছে? ও বলেছে তোমার বাপ বেটাকে ফাঁকি দিয়ে আমার সমস্ত সম্পত্তি ওর একার নামে লিখে নিতে চেয়েছে। আরো কি বলেছে জানো? এসব কথা জানো না, আমি তোমাকে বলি। আচ্ছা তুমি বলো শঙ্কর, আমি কি তোমাকে না বলে কখনো থাকতে পারি? ভালো করেছিস, ওর কথা জানি আমাকে তুই ভালোই করেছিস। ও যদি কাল্লাগিনি হয় তাহলে আমি ও শালা সাপের ওঝা, ওকে এমন ঝাড় দেবো জীবনে সে কল্পনা করতে পারবে না। তবে তুই আবার পিসির কথায় কান নিবি না। না 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 না, তোমার পিসির কথাই নাও কান দেবে না, কিন্তু তোমার বাবা বাবা কি করলো? মানে মালিনী বলছিল তোমার বাবা নাকি পুরো সম্পত্তিটা ওনার নামে লিখে দেওয়ার জন্য খুব জোরাজোরি করছিল। কিন্তু আমি রাজি হইনি। আমি রাজি হইনি। আমি পরিষ্কার বলে দিয়েছি, সম্পত্তি যদি দিতে হয় আমি শঙ্করকেই দেব। তাহলে সেদিন দলিল ছুঁড়ে ফেললি কেন? ওই দলিলটা ছিঁড়ে না ফেললে তোমার পিসি আর বাপের আসল চেহারা তুমি বুঝতে কি করে? আরে তোমার পিসি না হইছ, কিন্তু তোমার বাবা ও শালা একটা যন্ত্র।
ও সব নিজের নামে সমস্ত সম্পত্তির উইল বানিয়েছিল। ওরা ঢপের দুই ভাই বোন হচ্ছে আমার সব থেকে বড় শত্রু। যাক, ওদের ব্যাপারে আমি পরে বুঝে নেবো। তার আগে বল দলিল দিয়ে কবে সই করবি? ওই যে পূর্ণিমার দিন, দিনটা খুব শুভ তো তাই। এই পূর্ণিমার দিন শুভ তুমি জানলে কি করে? তাহলে পূর্ণিমা বাদ, ওই অমাবস্যার দিনই মালিনী দলিলে সইটা করে দেবে। আরে তুমি তো শঙ্কর, আর শঙ্কর হচ্ছে শিবের আর এক নাম। আর শিব তো ওই শ্মশানে মশানে ঘুরে বেড়ায়। ওই দিনকে শঙ্করের পক্ষে শ্মশান যাত্রার দিনটা খুব শুভ হবে, তাই না শঙ্কর? চুপ শালা! ভালো কাজ কখনো অমাবস্যায় ঠিক নয়। তাই পূর্ণিমার দিন স্থির থাকলো, ওই দিন মালিনী দলিলটাই সই করে দেবে। ঠিক আছে ঠিক আছে, ওই দিনটাই ঠিক থাকলো। কিন্তু আমি এখন ভীষণ ক্লান্ত, আমি একটু ভেতরে যাচ্ছি। এ কি তোমার পায়ে লেগেছে? গেল গেল গেল, আমার বাটা মচকে গেল গো। আরে একটু দেখে এ শঙ্কর, একটু এসো না গো, আমার পাটা টিপে দেবে। হ্যাঁ? একটু এসো না গো। না মানে আমি তোর ওই তুমি আমার সম্পত্তি নেবে, অথচ পাটা টিপবে না। এসো এসো বলছি। কি আরাম কি আরাম। মালিনীর হিসাবের খাতাটা খুলতে শুরু করে দিয়েছে নন্দিনী। একদিন ওই মালিনীকে দিয়ে পা টিপেছিল শঙ্কর, আর আজ এই মালিনীর পা টিপছে শঙ্কর। দেখ কেমন লাগে। পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো, চিন্তায় চিন্তায় আমি বোধে পাগল হয়ে যাবো। যে মেয়েটা আমাদের দুঃখ কষ্ট সংসারে এত ঝড় ঝাপটা সামলাচ্ছে, সেই মেয়ে না বলে কোথায় চলে গেল, কোথায় চলে গেল। কেন যাবে না সাধনা? আর সেই জায়গাটা কিনা দায়ভার নিতে হয়, সেই জন্য দুজনে কাউকে না জানিয়ে এখান থেকে চলে গেল। না বাবা না, শুধু শুধু এই কারণে দিদি ঘর ছেড়ে চলে যেতে পারে না। হয় ওরা বিপদে পড়েছে, নাহলে এর পিছনে অন্য কোনো গভীর কারণ আছে। কি এমন কারণ থাকতে পারে যে আমাদের কাউকে না জানিয়ে বাড়ির বাইরে যেতে হলো? সেটা জানতে হলে বাবা দিদি ফিরে আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতেই হবে। না না, ওর প্রতি আমি আর কোনো ভরসা রাখতে পারছি না। এই বাড়িটা নিয়ে ঝামেলা চলছে, এই সময় নন্দিনী আমাদের কাছে থাকা উচিত ছিল। আমার কি মনে হয় জানো বাবা, আমাদের এই বাড়ির সমস্যা সমাধানের জন্য দিদি তো উকিলাবুর কাছে ওই শহরে গেছে। তাই যদি হয় তাহলে কি সেটা তো গোপনীয়তা, আমাদের জানিয়ে গেলে আর চিন্তা থাকতো না। বাবা তাহলে কি আমি একবার থানায় যাব? না না রেখো কন্যা, সমর্থ মেয়ে রাতে বাড়ি ফেরেনি এই কথা যদি পাড়া প্রতিবেশী জানতে পারে, আমাদেরকে যাই নয় তাই বলে কথা শোনাবে। আমরা কারো কাছে মুখ দেখাতে পারবো না রে বাবা, কারো কাছে মুখ দেখাতে পারবো না। কিন্তু মা আমার যে ভীষণ ভয় করছে, মা ভীষণ ভয় করছে। এইভাবে তো আমরা চুপচাপ বসাইতে পারি না, আমাকে কিছু একটা করতেই হবে। কিচ্ছু করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। আসলে আসলে কাকের বসায় কোকিলের ছা, সে কতদিন থাকবে বলতে পারো? ডানায় জোর এলে একদিন ঠিক উড়ে যাবে, উড়ে যাবে। কাকের বাসায় কোকিলের ছা? এসব তুমি কি বলছো বাবা? ও কিছু নাই বাবা, ও কিছু নাই। ওগো ওগো তুমি চুপ করো, দয়া করে তুমি চুপ করো। আমি চুপ করে থাকলে তো সত্যিটার মিথ্যা হয়ে যাবে না? তবে ও যে একদিন আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, এটা তো জানা কথা। কি আজে বাজে কথা বলছো বাবা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? নারী খোকন, মাথা আমার খারাপ হয়নি। তবে তুমি ওকে যেদিন আমি রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম, সেদিন থেকেই আঘাতের জন্য আমি মনে মনে তৈরি ছিলাম। কি বললে? কি বলে বাবা কুড়িয়ে এনেছিলে? কোথা থেকে কুড়িয়ে এনেছিলে বাবা? বলো বাবা, চুপ করে থাকো না, বলো দিদিকে। মা বলো, মা বলো, দিদি কি তোমাদের মেয়ে নয়? তার সঙ্গে কি আমার রক্ত সম্পর্ক নেই? ওকে আমি রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে তার মায়ের কোলে তুলে দিয়েছিলাম। মেয়ে সমস্যা কি? এসব আপনি কি বলছেন মেয়ে সমস্যা? তার মানে নন্দিনী আপনাদের নিজের মেয়ে নয়? ভুল ভুল বলছে বাবা, তোমার মেয়ে সমস্যা ভুল বলছে। শোকে দুঃখে মানুষটার মাথা ঠিক নেই, তাই কখন বলতে যে কি বলে ফেলে। হ্যাঁ বাবা, না মানে আমার কথা ধরো না বাবা। ধরতেই হবে মেয়ে সমস্যায়, ধরতেই হবে। তা নাহলে নন্দিনী যে খুব বিপদে পড়ে যাবে। বিপদ? কিসের বিপদ? বলো চঞ্চলা, বলো আমার দিদির কি হয়েছে? এখনো কিছু হয়নি, তবে ভবিষ্যতে কোনো ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়তে পারে। আর সেটা যাতে না হয় তার জন্য আমাকে আসল সত্যিটা জানতেই হবে। বলুন মেয়ে সমস্যায়, নন্দিনীর আসল পরিচয় কি? জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। তবে আজ থেকে 25 বছর আগে পলাশপুর জঙ্গলে একটা ট্যাক্সি অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারই মধ্যে ছিল মৃত এক ভদ্র মহিলা, তারই কোলে জীবিত অবস্থায় ছিল নন্দিনী।
তাকে আমি বুকে জড়িয়ে ধরে নিয়ে এসে আমি সাধনার কোলে তুলে দিয়েছিলাম। আর কোনো সন্দেহ নেই, নন্দিনী হচ্ছে প্রতাপপুরের প্রয়াত শিল্পপতি সদানন্দ সমতর মেয়ে মালিনী চমৎ বোন। আর শঙ্কর যে মালিনীকে খুন করেছে এটা আমার কাছে একদম পরিষ্কার। আর সেই কারণে উকিলবাবু নন্দিনীকে মালিনীর জায়গায় অভিনয় করার জন্য নিয়ে গেছে, এটা আমি একদম নিশ্চিত। কি হলে বাবা জয়ন্ত, একা একা দাঁড়িয়ে কি সব বিড়বিড় করে বলছো? বলছিলাম নন্দিনী যে আপনাদের মেয়ে নয়, সেটা যদি সে কোনোদিন জানতে পারে। জয়ন্তদা, জয়ন্তদা, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি এসে পড়া দিদিকে বলবে না? জয়ন্ত, হ্যাঁ, নন্দিনীকে আমি গর্ভে ধরিনি ঠিকই, কিন্তু ছোট্ট থেকে আজ 25 বছর ধরে আমি ওকে বুকে আঁকলে ধরে বড় করে তুলেছি। আমরা ওর মা বাবা। জানি মাসিমা, জানি জন্ম দিলেই শুধু বাবা মা হয়ে যায় না, যারা সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করে তোলে তারাই তো প্রকৃত করে বাবা মা। তবে আপনারা নিশ্চিন্তে থাকুন, এ কথা নন্দিনী কোনোদিনও জানতে পারবে না, কারণ আমি চাই না নন্দিনীর কোনো ক্ষতি হোক। কিন্তু নন্দিনী কোথায় সেটা তো বলতে পারো। সে কথাটা এই মুহূর্তে আমি আপনাকে জানাতে পারবো না। শুধু একটা কথা জেনে রাখুন, এই সংসারে মঙ্গলের জন্য নন্দিনী কিছুদিনের জন্য নিজেকে গোপন করে রেখেছে। জয়ন্তদা, আমরা হলাম ওর আপনজন। দিদি যেমন আমাদের মঙ্গল চায়, আমরা তোমার দিদির মঙ্গল চাই। কিন্তু দিদি দিদি এইভাবে নিজেকে লুকিয়ে রেখে ব্যাপারটা রহস্যময় তুলছে কেন? আমি তোমার কোনো প্রশ্নে উত্তর দিতে পারবো না খোকন। উত্তর তোমার দিতে হবে জয়ন্তদা। কেন তুমি ব্যাপারটা লুকোচুরি খেলা খেলছো? কেন বুঝতে পারছো না দিদি এ বাড়ির মেয়ে? তার সব কথা আমরা জানতে চাই। আমার যে ভীষণ ভয় করছে জয়ন্তদা, ভীষণ ভয় করছে। কোনো ভয় নেই, এই যতদিন নন্দিনী পাশে থাকবে ততদিন নন্দিনী কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ক্ষতিটা যদি তুমি করো? কি বললে, কি বললে খোকন? এত বড় অপবাদটা তুমি আমায় দিতে পারলে? আর আপনাদের একটা কথা বলছি, নন্দিনীকে আশীর্বাদ করতে না পারেন তাকে অভিশাপ দেবেন না, তাহলে যে তার চলার পথটা কাঁটায় ভরে যাবে। এমনিতে তার জীবন মৃত্যু সীমা রেখায় দাঁড়িয়ে আছে। তোমার কথা শুনে আমি যা স্থির থাকতে পারছি না বাবা। তুমি আমাকে নন্দিনীর কাছে নিয়ে চলো বাবা, নিয়ে চলো। আপনাকে নন্দিনীর কাছে নিয়ে গেলে নন্দিনীর সঙ্গে সঙ্গে আপনার জীবনটাও বিপন্ন হয়ে যেতে পারে। তবু আমি আপনাকে ওইখানে নিয়ে যেতে পারতাম, কিন্তু শপথের শিকল আমার হাত পাশে বাঁধা। আমি নন্দিনীকে কথা দিয়েছি, তার কাজের জায়গায় তার আপনজনদের আমি নিয়ে যেতে পারবো না। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, নন্দিনীর উপরে আপনাদের বিশ্বাস রাখুন। সেটা জীবন দিয়ে হলেও পিতৃমাতৃ শোধ করবেই। বদলে গেছে, আজ আমার মালিনী মা পুরোপুরি বদলে গেছে। যে মেয়েটা এই বাড়িতে সবসময় ভয়ে ভয়ে মরে থাকতো, আর সে ভগবানের দয়ে বাঁচার সাহস খুঁজে পেয়েছে। আমি 25টা বছর ধরে শুধু ভগবানকে ডেকেছি, কত কেঁদেছি, তাই তো এতদিনে ভগবান আমার মালিনী মার দিকে মুখ তুলে চেয়েছে। এতদিন বলছো কেন চরণ কাকা? তোমাদের মালিনী তো রাজপরিবারে বাড়ি জন্ম হয়েছে, তাতে কোনো অভাব নেই। আছে রে মা, আছে, অভাব আছে। তোর যখন 1 মাস বয়স তখন ভগবান একটা কার অ্যাক্সিডেন্টে তোর মাকে কেড়ে নেয়। তারপর ওই শয়তান কৈলাস মিথ্যে বোনের পরিচয় দিয়ে একটা আয়ের সঙ্গে তোর বাবার বিয়ে দিয়ে দেয়। হ্যাঁ রে, ওই মেনকা এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে এই সংসারে শনির দশা শুরু হলো। তারপর 6 মাসের মধ্যে তোর বাবাও মারা গেল। কিন্তু আমার বাবার কি হয়েছিল? সবাই জানে তোর বাবা নাকি একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু আমি তো জানি ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল ওই শয়তান কৈলাসের ষড়যন্ত্রে। তুমি কি বলছো? ঠিকই বলছি রে মা, শুধু তোকে বাঁচিয়ে রাখার জন্য এই কথাগুলো আমি কাউকে বলিনি। কিন্তু ওরা তো মালিনী মানে আমাকে অনেক আগেই মেরে ফেলতে পারতো। তোকে মেরে ফেললে যে বিশাল সম্পত্তি অনাথ আশ্রমে চলে যেত। তবে আমার মনে হয় রে মা, তোর এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালোই ছিল। এমন কথা বলছো কেন? বলছি এই কারণে রে মা, তুই এই বাড়ির মালকে এতদিন ধরে তোকে দিয়ে ওরা আছে এর কাজ করিয়েছে, শোনো মাজিয়েছে, কাপড় কাচিয়েছে, এমনকি তোকে 2 বেলা 2 মুঠো পেট ভরে খেতে দেয়নি, তার বদলে 2 বেলা চাবুকও মেরেছে। আর সেই সব অত্যাচারের কথা তুই কি ভুলে গেছিস রে মা? আমি ভুলে গেলে তুমি আমাকে মনে করে দিও কাকা। মা দেব, নিশ্চয়ই দেব, তবে তুই চলে যাওয়ার পর ওরা কি আমার উপর কম অত্যাচার করেছে রে মা? এই দেখ না রে মা, এই দেখ আমার পিঠে কেমন চাবুকের দাগ। কেঁদো না কাকা, কেঁদো না। এবার থেকে ওই চাবুকটা রোদের হাতে থাকবে না, থাকবে এই মালিনীর হাতে। কিন্তু তোর এই চরণ কাকাকে কাঁদিয়ে আবার তুই কোথাও চলে যাবি না? না কাকা না, যতদিন তোমার চোখে জল থাকবে, পিঠে ওই চাবুকের দাগ থাকবে, যতদিন এই বাড়িতে অন্যায় অত্যাচার থাকবে, ততদিন এই মালিনী থাকবে।
তোমার পাশে। হারামজাদি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সোহাগের কথা বলছিস, অথচ আমার বাথরুমে গরম জল দিয়ে আসছিস। না, ও এখন থেকে এ বাড়ির কোনো কাজ করবে না, কারণ ও নিজেই এ বাড়ির মালকিন। রাস্কেল, তুই আমাকে মালকিন দেখাবি না, চাপ কেটে ছাল তুলে নেবো। হারামজাদা, দেখবি দেখবি কৈলাস, তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার কাকার গায়ে হাত দিস। এবার এই চাবুকের প্রতিটি ঘা তোর উপর গিয়ে পড়বে, তবেই না বুঝতে পারবি এই চাবুকের কতটা জ্বালা, কতটা যন্ত্রণা। দেখ কেমন লাগে। মামা, মামা দেখাচ্ছে। চল কাকা, চাবুকটা ছেড়ে দাও বলছি। চল কাকা, চাবুকটা আমায় দাও। ও ম্যানেজার মামা, শোনো শোনো না, ওই চাবুকটা না থাকলে কি হবে? আমার এই হাতটা দেখেছো, এই হাতটার কথাটা ওজন নিশ্চয় বুঝতে পেরেছো। তাই তার একটা ঘুষিতে ওই টিউমার আমি গলা দিয়ে বের করবো। মামা দেখো কেমন করে। আমি শোনো বাঘের চেয়েও ভয়ঙ্কর। কি হলো, এমন ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? ও ম্যানেজার বাবা গো, এ তোমার কি হলো গো? কি হয়েছে বলেনি? বাবা এমন করে বসে আছে কেন? কি হলো দাদা, এমন হাত পা ছড়িয়ে মোড়া কান্না জুড়ে দিয়েছো কেন? কি হয়েছে তোমার? আর হয়েছে, মালিনী কেমন চাবুক দিয়ে আমাকে বেধড়ক কেলান কেলিয়েছে। দেখ, মালিনী তোমাকে চাবুক দিয়ে বেঁধে কেলান খেলিয়েছে। এই জন্য বলেছিলাম বুড়ো বয়সে মদ একটু কম খাও। না রে, সত্যি কথাই বলছি, মদ আমি খাইনি রে। তাহলে গাঁজা খেয়েছো? সোরে বাচ্চা, গাঁজাও খাইনি। শুধু চাবুক নয় রে, কি লাথি ঘুষি কিছুই বাকি রাখি। দেখেছো দেখেছো দেখেছো, আমার নামে কেমন উল্টো পাল্টা কথা বলছে দেখেছো? আমার মতো শান্তশিষ্ট ভদ্র মেয়ে আমি কি কখনো মারতে পারি? হ্যাঁ বাবা, মালিনী খুব শান্তশিষ্ট ভদ্র। মালিনী শান্ত শিষ্ট ভদ্র, এ সত্যি কি বলছিস রে খোকা? শঙ্কর একদম ঠিক কথাই বলেছে। আমার মেয়ের মতো মেয়ে লাখে একটাও হয় না। ও মা, কি মা? আমি তোর জন্য গাজরের হালুয়া বানিয়ে রেখেছি। ও মা গো, খাবি আয় মা, খাবি আয়। যাচ্ছি মা যাচ্ছি। ও ম্যানেজার মামা, আমি তবে ভেতরে গিয়ে গাজরের হালুয়াটা খেয়ে আসি। টাটা। 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 আমার মালিনী, আমার সোনাটা, আমার মোনা। হারামির বাচ্চা, আমার মালিনী, আমার সোনাটা, আমার মোনাটা। আর সব কি বলছিস? খবরদার বাবা, মালিনীর সম্বন্ধে একটা বাজে কথা আমি বরদাস্ত করবো না। কারণ ও আমাকে বলেছে ওর সমস্ত সম্পত্তি সে আমার নামে লিখে দেবে। সব সম্পত্তি তোর নামে লিখে দেবে বলেছ? তবে হ্যাঁ, তোমাকেও বলে রাখছি বাবা, ওই বুড়িটাকে আমি 5 পয়সাও দেবো না। ওটাকে ল্যাং মেরে বাড়ি থেকে দূর করে একাই হব সমস্ত সম্পত্তির মালিক। বাহ বাহ বাহ, এতক্ষণে তোর স্বরূপটা চিনতে পারলাম। তাহলে মালিনী আমাকে সত্যি কথাই বলেছিল? কি সত্যি বলেছিল? ও বলছিল তুই আমাকে ফাঁকি দিয়ে একাই সমস্ত সম্পত্তি ভোগ করতে চাস। আর তুমিও তো পাজির পা ঝাড়া কম না। কালনাগিরি হয়ে ছবল মেরে আমাদের সবাইকে মেরে ফেলাই একাই হতে চেয়েছিলে সমস্ত সম্পত্তির মালকিন। এই খবরদার, আমার মেয়ের নামে একটাও আজে বাজে কথা বলবি না। বেঈমান কোথাকার। বেঈমান তুই না তুই। এক মিনিট, জাস্ট 1 মিনিট। আচ্ছা মেনকা, বলো দাদা, তোকে কে বলেছে যে শঙ্কর তোকে একটা পয়সাও দেবে না? কেন? আমার মেয়ে মালিনী। আচ্ছা শঙ্কর, তোকে কে বলেছে যে মেনকা তোকে একটা পয়সাও দেবে না? আমার আদরের মালিনী। বাহ, মালিনী কি চালটাই না চলেছে। তোকে লেলিয়ে দিয়েছে মেনকার বিরুদ্ধে, আর মেনকাকে লেলিয়ে দিয়েছে তোর বিরুদ্ধে। আচ্ছা, ও তাহলে আমাদের একতাটাকে ভেঙে দিয়ে আমাদের মধ্যে একটা বিভেদের প্রাচীর তৈরি করতে চাইছে। এইভাবে তোদের মন মজিয়ে আমাকে কি বেধড়ক কেলেঙ্কাই না কেলিয়েছে। যে মেয়েটাকে এতদিন আমরা শান্তশিষ্ট দুর্বল বলে মনে করতাম, সে এখন দুধ ভাত খেয়ে কান্নাগিনী হয়ে ছবল মারতে চাইছে আমাদেরকে। কিন্তু ওর ফোনা তোলার আগে ঘাটটাই দেবো মটকে। মালিনী, আরে হারামজাদি মালিনী। কিছু বলছো শঙ্কর? পিসি, ভেতরে গিয়ে আমার চাবুকটা নিয়ে এসো, যাও। চাবুকটা এখন
আমার হাতে। এই তোর হাতে মানে? এতদিন এই চাবুকটা দিয়ে অনেক অন্যায় অত্যাচার করে শিস্তাই না রে, এবার এই চাবুকের প্রতিটি ঘাম তোর বুকে পড়বে। তোর কেমন লাগে? এদিকে আয় বলছি, কৈলাস, এদিকে আয়, তোদের গাছ থেকে গাছকে আমি চাপকে সিধা করে দেবো। না, আমারও আর এখানে থাকা ঠিক নয়, আমিও পালাই। কোথায় পালিয়ে যাবি রে হারামি বুড়ি? পালিয়ে গিয়ে যে গর্তেই ঢুকিস না কেন, সেই গর্ত থেকে টেনে বার করবো আমি। কি চরণ কাকা, এইসব জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছ? কেন রে মা, ঘর ঝাড় দেবো, তারপর ওগুলো কেচে রোদে শুকাতে দেবো। তোমাকে আর কোনো কাজ করতে হবে না, এখন থেকে বাড়ির সমস্ত কাজ ওরা দুজনে করবে। যাও, কাজগুলো বুঝিয়ে দাও। যাচ্ছি মা, যাচ্ছি। যাও। এই নাও দাদা বাবু। এই আগে বুড়িকে দে। এই নির্গিনি মা। ওই ধরো। এই নাও দাদা বাবু। ওই তোকে না একদম। এ শঙ্কর, ধরো ধরো বলছি। নাও, এবার কাজ শুরু করো। চরণ কাকা, বল বাবা। এবারে এদের দুজনকে কলতলায় নিয়ে যাও, আর বাড়ির সমস্ত কাজ ভালো করে বুঝিয়ে দাও। যাচ্ছি মা, যাচ্ছি। এসো আমার পেছনে পেছনে, ওই কলতলাতেই এসো। উকিল কাকা, আমি পেরেছি, আমি পেরেছি উকিল কাকা, আমি মালিনীর হয়ে প্রতিশোধ নিতে পেরেছি। এবার এবার তুমি আমাকে মুক্তি দাও উকিল কাকা, আমাকে যে আমার বাড়িতে ফিরতেই হবে গো। 10 লক্ষ টাকা নিয়ে গিয়ে আমাকে যে আমার বাড়িটাকে বাঁচাতেই হবে। সত্যি এই সংসারটাকে বাঁচিয়ে দিলি রে বাবা, নতুন করে এই সংসারে প্রাণ প্রতিষ্ঠা পেল। জীবনে যা দেখিনি আজ দেখছি, শঙ্কর কলতলায় বসে জামা কাপড় কাচ্ছে, আর আমার মা কলতলায় বসে বাসন মাজছে, আর সেই বলেই চলেছে সে নাকি আর এই বাড়িতে থাকবে না। থাকবে না? কোথায় যাবে? আমাকে নিয়ে নাকি সে তার পুরনো বাড়িতে ফিরে যাবে। আর একটা অদ্ভুত ঘটনা জানিস তো, আমাদের ম্যানেজার মামা বালতিতে জল নিয়ে ঘর মুছছে, আর কি সব বিড়বিড় করে বলেই চলেছে, আর মাঝে মাঝে কপাল চাপড়াচ্ছে। আচ্ছা, বাঘির দল হঠাৎ মেয় মেয় হয়ে গেল কেন বলতো? কোন জাদুর কাঠির বলে? এটার জন্য দিদি চাবুকটা তুই আমায় দিয়ে দেব। না দিদি না, চাবুক তোর হাতে মানাই না। কেন মানাই না? ভুলে যাস না তুই একটা মেয়ে। তাতে কি হয়েছে? মেয়েরা পৃথিবীতে ধ্বংসের দাবানল জ্বালাতে আসে না রে দিদি, মেয়েরা আসে সৃষ্টি সুখের উল্লাস জাগাতে। তাই তোকে বিয়ে করে সংসার করে সংসার মন্দিরে মঙ্গল দ্বীপ জ্বালাতে হবে বউ। তা কি করে হয়? ঘরে বড় দিদি থাকতে থাকতে ছোট বোনের কি কখনো বিয়ে হয়? হয় না, এ হয় না রে বোনে, হয় না। আমি সামান্য আয়ের মেয়ে, না আছে পিতৃ পরিচয়, না আছে বংশ মর্যাদা। আমার মতো নর্দমার ফুলকে কে ফুলদানিতে সাজিয়ে রাখবে? তাই তাই বিয়ের কথা আমি ভাবতেই পারি না। এবার ভাববে দিদি, এবার থেকে তোমার ঘর হবে, বর পাবে, আর পাবে একটা সুন্দর সংসার। খবরদার মা, তুই মিথ্যে মিথ্যে আমাকে সুখের লোভ দেখাস না। না দিদি না, এই ভদ্র সমাজ আমার মতো মেয়েকে প্রতিষ্ঠা দেবে না। তাই জীবনে আমি বর ঘরে কিছুই পাবো না, কিছুই না। কেন পাবে না? তুমি শিল্পপতির মেয়ে, যে কোনো যুবক তোমাকে পেলে নিজেকে ধন্য বলে মনে করবে। কেন বুঝতে পারছো না? একটা শালিক পাখিকে রং মাখিয়ে তাকে ময়নার কাছেই বন্দি করা যায়, কিন্তু তাকে দিয়ে ময়নার গান শেখানো যায় না। একটা ভাঙা কাচের আয়নায় মানুষের মুখ দেখা যায়, কিন্তু সেই আয়না সুখের ছবি ফুটে তোলা যায় না। কিছুতেই না, কিছুতেই না দিদি।
আজ গলেনি হৃদয় হলে গলে যেত দিদি কাগজের ফুল বলে আজ ঝরেনি সত্যি সে ফুল হলে ঝরে যেত পাষাণ হৃদয়ে আজ গলেনি দিদি সত্যি হৃদয় হলে গলে যেত সত্যি হৃদয় হলে গলে যেত সত্যি হৃদয় দিদি আমার কথা শুনে না দিদি ও দিদি আমার কথা দিদি বন্দিতা যে মাঝে মাঝে কি সব অদ্ভুত কথা বলে, কেন বলে বলতে পারবে মালিনী? ও আমার সদবু এবারে কেউ নয়। তাতে কি হয়েছে? ওর বোনটা খুব ভালো, যে কোনো সে বিয়ে করলে খুব সুখী হবে। তাহলে তুমি আমার একটা কথা রাখবে রূপক? বলো, সাথে থাকলে নিশ্চয়ই রাখবো। তুমি আমার দিদিকে বিয়ে করো। তোমাকে দেখার পর আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর রূপক কি আজে বাজে কথা বলছো? এ হয় না, এ হতে পারে না। কেন হয় না? তোমার বাবা আর আমার বাবা আমাদের বিয়েটা ঠিক করে রেখেছিলেন, কিন্তু আমি দেরিতে এলাম। দেরিতে এলে বলে ভালো হলো, কারণ আগে এলে তুমি আমার দেখা পেতে না। কেন তোমার দেখা পেতাম না? না মানে তোমাদের মালিনী তো অন্যরকম ছিল, আর সে এখন যে যেরকমই থাক, মানুষটা দেখ কিরকম আছে। আমার সামনে যে মালিনী দাঁড়িয়ে আছে সে অন্য রং মেখে দাঁড়িয়ে আছে। তবু আমার স্বামী দাঁড়িয়ে আছে, তাকে নিয়ে সুখী হতে পারবো? পারবে না, কিছুতেই সুখী হতে পারবে না, কারণ এখানে আমাকে কেউ আটকাতে পারবে না। আর তোমার স্বপ্ন কোনোদিন সার্থক হবে না। বলো না, ও কথা বলো না মালিনী। তোমাকে দেখার পর আমার মনের মধ্যে সাত লাগা রামধনু জীবনটাকে রাঙিয়ে তুলে, সেই রামধনুটাকে মনের আকাশ থেকে তুই মুছে দিও না, কিছুতেই না। কিন্তু আমি তো এখানে ভালোবাসায় বন্দী হতে আসিনি। ফিরে যখন এসেছো তোমাকে আর আমি যেতে দেবো না। আজই আমার বাবাকে ফোন করে আমাদের বিয়ের তারিখটা পার করতে বলবো। তুমি কিন্তু বাড়াবাড়ি শুরু করেছো। তোমার জীবনে আমাকে টেনে এনে তুমি কিন্তু অশান্তি বাড়াচ্ছ। অশান্তি কেন হবে মালিনী? অশান্তি কেন হবে? এইবার তো আবার সানাই বাজবে, সবার আশীর্বাদ মাথায় নেই, তোমরা আবার সুখে সংসার করবে। এই তো খুব সুখের কথা, খুব আনন্দের কথা। শোনো মালিনী, পুরনো জীবনকে ভুলে গিয়ে সামনের দিকে তাকাও। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার অতীতের সব অন্ধকারকে মুছে দিয়ে তোমার জীবনটাকে আমি আলোয় ভরে দেব। আলো বিয়ের কথা বলতে চললো। চলো চলো চলো, এই সুযোগে আমরা এখান থেকে পালিয়ে যাই। তারা হয় না নন্দিনী, 10 লক্ষ টাকা না পাওয়া পর্যন্ত কিন্তু আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না। কিন্তু আমি যে বিয়ের স্বপ্নটা ভুলতে চাইছি আর রূপক সেটাকে জায়গায় তুলতে চাইছে। কারণ ওটাকে সত্যি করে তুমি আমায় ভুলে ওখানে সুখে সংসার করো। অসম্ভব! আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। একদিন আমি তোমার ভালোবাসায় সারা দিন, আজ সত্যি সত্যি আমি যখন তোমায় ভালোবেসেছি, অন্য কারোর সঙ্গে ভালোবাসার অভিনয় করতে পারবো না নন্দিনী। কিছুতেই না। ভালো, একটা বিশেষ ঘোষণা দর্শক মণ্ডলীর কাছে বিশেষভাবে অনুরোধ, যাত্রার শেষে আপনারা কেউ আসন ছেড়ে উঠবেন না। এখানকার কমিটি দাদা ভাইদের অনুরোধে তৃপ্তিময় অপেরার সুপারস্টার গায়ক নায়ক আমার আপনার সবার সে নয়নের মণি ঋতুরাজ ব্যানার্জি আপনাদের সামনে গান পরিবেশন করবেন, এবং তৃপ্তিময় অপেরার গ্ল্যামার কুইন নায়িকা মিস রিয়া উনি আপনাদের সামনে গান পরিবেশন করবেন, এবং তৃপ্তিময় অপেরার ব্লহেড নায়িকা মিস পিউ উনি আপনাদের সামনে একখানা গান পরিবেশন করবেন। ঘোষণাটি এখানেই শেষ হলো। আপনি এই সময় আমাদের বাড়িতে কেন উকিল বাবু? বলবো, তার আগে ভুবন বাবুকে ডাকুন, উনি কি বাড়িতে আছেন? বাজারে গেছিলাম। দেখুন উকিল বাবু, 10 লক্ষ টাকা জোগাড় করা আমাদের পক্ষে কোনো দিনই সম্ভব হবে না, বরং আপনি বলুন কবে আমাদের ঘর ছাড়তে হবে। আমি কিন্তু আপনাদের ঘর ছাড়া করতে আসিনি, আমি এসেছি আমার মক্কেল প্রতাপপুরে প্রয়াত শিল্পপতি সদানন্দ সামন্তর মেয়ে মালিনীর একটা প্রস্তাব নিয়ে। প্রস্তাব? ওনার ইচ্ছে এই জায়গা কিনা একটা মন্দির তৈরি করবেন, আর সেই মন্দিরে পূজক হবেন আপনি। কিন্তু আমরা জানি না, চিনি না, উনি এই প্রস্তাব দিলেন কেন? প্রশ্নটা স্বাভাবিক, তাই প্রমাণ দেওয়ার জন্য উনার একটা ছবি আমি সঙ্গে নিয়ে এসেছি। ছবি? হ্যাঁ ছবি। ব্যস্ত ছবি থাকলে দেখা। হ্যাঁ দেখা। এই দেখুন উনার ছবি।
এই সাধুনা, দেখো 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 আমাদের নন্দিনী। একি এই যে আমাদের মেয়ে নন্দিনীর ছবি। না, এ আমার মক্কেল মালিনী সামন্ত। তা কি করে হয়? এ তো হুবহু আমাদের নন্দিনী। আপনি ঠিকই বলেছেন, ছবিটা মালিনী নয়, নন্দিনী। এবার বলুন তো, নন্দিনী কি আপনার নিজের মেয়ে? হ্যাঁ, নন্দিনী আমাদের মেয়ে, আমি তার মা। আপনি তাকে জন্ম দিয়েছিলেন হ্যাঁ। নাকি সে আপনার পালিতা মেয়ে? হ্যাঁ, নন্দিনী আমাদের পালিত মেয়ে। আজ থেকে 25 বছর আগে পলাশপুর জঙ্গলে কুড়িয়ে পেয়েছিলাম। পেয়েছিলেন? নন্দিনীকে আমি একটা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার করে নিয়ে এসে আমি আমার মেয়ের মতো মানুষ করেছি। নন্দিনী, নন্দিনী মা, আমি তোমাদের মেয়ে নই। না নন্দিনী না, তুই আমাদের মেয়ে, আমি তোর মা। নাই বা আমি তোকে গর্ভে ধারণ করলাম, কিন্তু ছোট থেকে আমি তোকে বুকে আঁকলা ধরে বড় করে তুলেছি। বল। জানি মা, জানি, কিন্তু আমার তো একটা পরিচয় আছে। নন্দিনী, চুপ করে থেকো না মা, চুপ করে থেকো না। বলো মা, বলো, আমি কার মেয়ে? তারপরে প্রয়াত শিল্পপতি সদানন্দ সামন্তর মেয়ে সোহিনী, মালিনীর যমজ বোন। জমজ বোন? চরিত্র, ভোটার আইডি, আধার কার্ড দেখে আমি নিশ্চিত ছিলাম, তাই তো তোকে আমি সামন্ত ভিলায় নিয়ে গিয়েছিলাম মালিনীর ভূমিকা অভিনয় করার জন্য। কিন্তু মালিনী থাকতে নন্দিনী তার ভূমিকায় অভিনয় করবে কেন? তাহলে কি মালিনী নেই? তাকে খুন করেছে সামন্ত ভিলার ম্যানেজার কৈলাস দাসের ছেলে শঙ্কর। এ, তুমি কি বলছো? ঠিকই বলছি রে মা, তারা দুজন শীঘ্রই অ্যারেস্ট হবে। তুই হবি সামন্ত ভিলার আসল মালকে। কিন্তু আমার বাবা মা এইখানে থাকবে, এখানে? এই বাড়িতেই থাকবে। এই বাড়িতে? এই জায়গা কিনা একটা মন্দির তৈরি করবি, মন্দির? আর সেই মন্দিরে পূজক হবে তোর বাবা। সত্যি বলছো কি? একেবারে সত্যি। তুই তাড়াতাড়ি সামন্ত ভিলায় ফিরে যা, সেখানে তোর অভিষেক হবে। তুই রাস্তার মেয়ে থেকে হবি সত্যিকারের রাজনন্দিনী। উকিল কাকা, চলি রে মা, আমি চলি। উকিল কাকা, চলুন, আপনাকে আমি একটু এগিয়ে দিয়ে আসি। মা! নন্দিনী, সামন্ত ভিলায় ফিরে গেলে যদি তোর কোনো ক্ষতি করে দেয় ওই ম্যানেজার আর তার ছেলে শঙ্কর। আমি শালা বাঘের চেয়ে ভয়ঙ্কর। মরবে এবারে নন্দিনী সত্যি সত্যি আমার হাতেই মরবে। আর তোকে মারতে আমরা বাপ ছেলে দুজনে মিলে এসেছি। এ কৈলাস! কৈলাস নিজে খাই শ্বাস আর অন্যকে দেওয়া ছোলা বাস। তাই 1000 বার আমাকে কৈলাস কৈলাস বলে চিৎকার করলেও আমি তোকে মালকিন বলে সালাম করবো না রে। তুই এখানে কেন এসেছিস? কে দিয়েছে তোকে এ বাড়ির ঠিকানা? আমি ম্যানেজার আর শঙ্করকে এই বাড়িতে নিয়ে এসেছি। আর সেজন্য আমাদের কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে। তুমি এত বড় বেঈমান জন্ত। হ্যাঁ, আমি বেঈমান বেঈমান বেঈমান। কেন? এতদিন তো আপনারাই বলেছেন আমি নাকি নন্দিনীর জীবনটাকে নষ্ট করে দিয়েছি। তাহলে আজকে হঠাৎ অবাক হয়ে যাচ্ছেন কেন? অবাক হচ্ছে এই কারণে, একদিন তুমি নন্দিনীকে ভালোবেসেছিলে, তাকে চাই তোমাদের এখানে। সামন্ত ভিলার সমস্ত সম্পত্তির দখল চাই। তাই এই মুহূর্তে নন্দিনীকে এখানে একটা সই করতে হবে। আয় এদিকে আয়। না, নন্দিনী সই করবে না, কারণ সামন্ত ভিলার সঙ্গে নন্দিনী কোনো সম্পর্ক নাই। না থাকলে দুজনের চেহারা হুবহু এক হয় কি করে? চেহারা যখন এক, সম্পর্ক নিশ্চয় আছে। আছে তো, একজন মালিনী আর একজন নন্দিনী। সমস্ত স্টেটের সমস্ত সম্পত্তি অর্ধেক অংশ পাবে এই নন্দিনী। না, অর্ধেক নয়, পুরোটাই পাবে এই নন্দিনী। কারণ মালিনীকে আমি খুন করে নদীর জলে ভাসিয়ে দিয়েছি। এ শঙ্কর! নন্দিনী, পুরো সাহস! তুই আমার বোনকে খুন করে বেচকামি ফেলেছিস! নন্দিনী, শালা টাকার জন্য আমি আমার বাবার গলায় ছুরিটা বসাতে পারি না। সেখানে তোর বোন তো কোনছা। তুই যখন নিজের মুখে স্বীকার করলি আমার বোনকে খুন করেছিস, তোকে আমি ফাঁসির কাঠে ঝোলাবো রে শয়তান! তার আগে তোর বোনের কাছে আমি তোকে পাঠিয়ে দেবো রে শয়তান। পারবি না, কিছুতেই মারতে পারবি না, কারণ তুই ভালো করেই জানিস আমি মরে গেলে ওই সম্পত্তিটা কোনো অনাথ আশ্রমে চলে যাবে। তাহলে তো তোকে মারা যাবে না, বরং তোর এই বুড়ি মেয়েটাকে মেরে ফেলবো। না!
না শঙ্কর, তুমি উনার মাথায় পিস্তল ধরেছো কেন? তার আগে বলো এই বাড়ি অ্যাড্রেস তোমাদের কে দিয়েছে? মালিনী আমাকে ঠিকানা দিয়ে আমাদের দুজনকে এখানে আসতে বলেছে। আমিও বলেছি আমাদের সঙ্গে নাকি গোপন কথা আছে, ও বাড়ি থেকে বলা যাবে না। বারবার শোনার সময় নেই। শঙ্কর, দে বুড়ি টাকা ফুটো। আরে মাসিমা, আপনাকে তো মরতে হবে। চুপ কর। কি হলো, আমার পিস্তল গুলি কোথায় গেল? গুলি ওটা তোমার পিস্তলের শঙ্কর, তোমার পিস্তল এখন আমার হাতে। এই জয়দেব, তুমি আমাদের লোক হয়ে আমাদের সঙ্গে বেইমানি করছো না, আমি তোমাদের লোক নই আর জয়দেব নই। আমি হলাম সিবিআই ইন্সপেক্টর জয়ন্ত অধিকার। দিস ইজ মাই আইডেন্টি কার্ড। তোমাদের মুখ থেকে সমস্ত সত্যিটা জানার জন্য আমি এই বাড়িতে নিয়ে এসেছি। ও বাবা শঙ্কর, ও সালা যে আমাদের চেয়েও ভয়ঙ্কর। এতদিন আমাদের খেয়েছে শ্বাস, এখন দিচ্ছে আমাদের পেছনে বাস। চল। তুই কি করলি নন্দিনী? তুই কি করলি? এবার নন্দিনী খাবে শ্বাস আর আমার পেছনে বাস। এই শয়তানি, তুই আমার বাবাকে খুন করে ফেললি, তোকে আজ আমি শঙ্কর, পিস্তল দিচ্ছে না, শঙ্কর! শঙ্কর, পিস্তল দিচ্ছে না! এ তুমি কি করলে নন্দিনী? নিজের হাতে ওদেরকে গুলি করে মারলে। এবার যে তুমি আইনের চোখে অপরাধ, দাও পিস্তলটা তুমি আমার হাতে তুলে দাও। নন্দিনী, এসো দিদি, এসো রূপক। রূপক, তুমি আমার দিদির হাতটা ধরো, তোমরা সুখে থেকো, ভালো থেকো। নন্দিনী! নন্দিনী, এবার যে তোমাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। রাজার ঘরে জন্ম নিয়ে ছিলাম আমি জনম দুঃখী, প্রতিশোধ নিলাম তাই রাস্তার মেয়ে রাজনন্দিনী। দিল্লি যে পাল তুলে যাবি রে ভেসে, কে জানে কোন তুলে যাবি রে ভেসে, কে জানে কোন তুলে। মন মাছি রে তোর খেয়াল দিল্লি যে পাল তুলে যাবি রে ভেসে, কে জানে কোন তুলে যাবি রে ভেসে, কে জানে কোন তুলে যাবি রে ভেসে, কে জানে কোন কুলে।